দেখ, অ্যাকাউন্টসের আজকে যেই চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারের নাম লেখ, খাতা খোল। অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, এই চ্যাপ্টারের নাম লেখ অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ। অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে? অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, আজকে চ্যাপ্টারটা হবে অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, চ্যাপ্টারটা পড়াবো আজকে অ্যাকাউন্টসের অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে? চ্যাপ্টার নাম লিখে বিল অফ এক্সচেঞ্জ। আচ্ছা, আচ্ছা, তোরা যারা ওই সিএলপি আছে, এটা ক্লাস 12 এই চ্যাপ্টারটা আছে, বিল অফ এক্সচেঞ্জ ক্লাস 12 আছে, মানে থিওরি। যেমন কালকে যেমন বিজনেস স্টাডিজ পড়াতে গিয়ে বলছিল না পার্টনারশিপটা আছে লতে, ওটা ক্লাস 12 আছে পার্টনারশিপ, ঠিক আছে? তো এটাও বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারটাও ক্লাস 12 আছে, ঠিক আছে? ক্লাস 12 বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ মানে বাণিজ্যিক হুন্ডি, ঠিক আছে? বিল অফ এক্সচেঞ্জ বাণিজ্যিক হুন্ডি। আচ্ছা, এখান থেকে তোর অ্যাকাউন্টস এখান চ্যাপ্টার থেকে 5টা এমসিকিউ দেবে, 5 নম্বর আসবে, 5 নম্বর, ঠিক আছে? এখানে 5 নম্বর আছে। দেখ কি বলেছে, যে বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে একটা কথা হয়, ঠিক আছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল, ঠিক আছে? এটা মানে হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল, ঠিক আছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হস্তান্তরযোগ্য দলিল। বলছে অ্যাকর্ডিং টু সেকশন 13, দেখতেই বলছে সেকশন দিয়েছে মানে ল, সেকশন 13 সাবসেকশন 1, ঠিক আছে? আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, তার মানে কি বুঝতে পারলি? তোকে যদি বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে, এই আইনটা কবে, বা তোকে যদি বলে আমরা যে বিল অফ এক্সচেঞ্জ করছি তার আইনটার নাম কি, যেমন ইনকাম ট্যাক্স করলে তার আইন ইনকাম ট্যাক্স অ্যাক্ট, কন্ট্রাক্ট করলে কন্ট্রাক্টের আইন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, পার্টনারশিপ করলে পার্টনারশিপ অ্যাক্ট, কোম্পানি করলে কোম্পানি অ্যাক্ট। তেমনি এই বিল অফ এক্সচেঞ্জের একটা কোন অ্যাক্টের মধ্যে পড়ে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এটা দেবে। নেগোশিয়েবল বিল অফ এক্সচেঞ্জের আইনটার নাম কি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, মানে 1881, ঠিক আছে? আইনটা তোকে খুব ইম্পর্টেন্ট করতে হবে, ঠিক আছে? তো তোর বই দিয়েই পড়াতে, বইটা খোল, এইট পেজ, 328 পাতা খোল, বইটা দাগ থেকে এই কথাগুলো বলছি, দাগ। ঠিক আছে, তাহলে কি বলতে বললাম, এখানে সেকশনটার নাম কি, সেকশন 13 সাবসেকশন 1, সেকশনের নাম 13 সাবসেকশন 1। 13 নম্বর ধারার 1 নম্বর উপধারায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তাহলে তোকে যদি বলা হয়, তোকে যদি বলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আইনটার নাম কি, 1881, কত নম্বর ধারায়, সেকশন 13 সাবসেকশন 1 এ, সেই সেকশন 13 সাবসেকশন 1 এ বলা আছে। কি বলেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায়? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টকে বাংলায় বলে হস্তান্তরযোগ্য দলিল। তো হস্তান্তরযোগ্য দলিলের আইনটার নাম কি, 1881। তো এই আইনের কত নম্বর ধারায় এর সংজ্ঞাটা দেওয়া আছে, সেকশন 13 সাবসেকশন 1 এ। এটার মানে কি বলছে, এটা হচ্ছে এক ধরনের প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ অথবা চেক, ঠিক আছে? তার মানে কি পড়ে, তাহলে আমাকে যদি বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি পড়ে, 3টে জিনিস পড়ে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 3টে জিনিস পড়ে। একটা পড়ে বিল অফ এক্সচেঞ্জ, একটা পড়ে প্রমিসারি নোট, আর একটা পড়ে চেক। কি বললাম, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট আর চেক। তাহলে তোকে যদি পরীক্ষায় বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মধ্যে কি কি আইটেম পড়ে, কি কি পড়ে বললাম, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট আর চেক। আচ্ছা, আমরা যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পড়ছি, ঠিক আছে, এটার আইনটা কত নম্বর আইন, মানে 1881, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ঠিক আছে? তো এটাই বলে দিয়েছে। তো বলছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর চেক পেবেল আইদার টু অর্ডার অর টু বিয়ারার, আইদার টু অর্ডার অর বিয়ারার। অর্ডার মানে যাকে অর্ডার করা হয় তাকে দেবে, বা অথবা বিয়ারার বলেছে, ঠিক আছে? আইদার টু অর্ডার বা বিয়ারার। বিয়ারার মানে যে বহন করে নিয়ে যাচ্ছে, আর অর্ডার মানে যেমন আমরা চেক লিখতাম না, চেক অর্ডার করলাম, এই ব্যক্তিকে চেকটা, তাকে বলতো কি, আইদার টু অর্ডার, বা বিয়ারার মানে যে চেকটা বহন করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সে টাকাটা দিতে পারে। তো এখানে বলছে আইদার টু অর্ডার আর বিয়ারার। তাহলে এখানে এখানে কি কি বললাম, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে আরো একবার বলে দিই এমসিকিউতে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে পারতেই আপনার, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি পড়ে,
নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে তিনটে জিনিস পড়ে, কি কি পড়ে? একটা চেক পড়ে, একটা বিল অফ এক্সচেঞ্জ পড়ে, আর একটা প্রমিসারি নোট পড়ে। তো আমাদের যে এমসিকিউ দেয় তাহলে কি বলবো? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি পড়ে? বিল অফ এক্সচেঞ্জ পড়ে, প্রমিসারি নোট পড়ে, আর চেক পড়ে। আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনটার নাম কি? 1881। এখান থেকে এই দুটো এমসিকিউ চলে আসলো, মানে এখান থেকে দুটো এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইবার আমরা পড়বো বিল অফ এক্সচেঞ্জ। তাহলে বুঝতে পারি, দেখো ভালো করে দেখো, আমি তোকে বলে বলে লিখছি। আমরা যে পড়ছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এই যে আমরা যে পড়ছি চ্যাপ্টারের নাম কি? বিল অফ এক্সচেঞ্জ। তো বিল অফ এক্সচেঞ্জ, এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এর মধ্যে কি কি পড়ে? তিনটে জিনিস পড়ে। এমসিকিউ জন্য লেখাচ্ছি, বিল অফ এক্সচেঞ্জ পড়ে একটা, একটা পড়ে বিল অফ এক্সচেঞ্জ, একটা পড়ে প্রমিসারি নোট, একটা পড়ে চেক। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তিনটে জিনিস পড়ে, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, চেক, এই তিনটে জিনিস পড়ে, ঠিক আছে? এবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যে পড়ছি, এর তো একটা আইন আছে, এই আইনটার নাম কি? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কত? 1881, ঠিক আছে? আইনটা পড়তে হবে, ঠিক আছে? এইটুকু করলাম, এখান থেকে কিন্তু আমাদের এইটুকু বেরোলো, ঠিক আছে? আচ্ছা, বলছে দিস থ্রি ইনস্ট্রুমেন্ট আর ফ্রিলি ট্রান্সফারেবল অ্যান্ড দে আর কল্ড নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। এগুলোকে ট্রান্সফার করে, ফ্রিলি ট্রান্সফার করা যায়, এটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে। এবার পড়বো কি বলতো? বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে? বিল অফ এক্সচেঞ্জ ভালো করে পড়ি, তোকে বলবে বিল অফ এক্সচেঞ্জ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে, বল, ধারাটা বলতে হবে। তাহলে বিল অফ এক্সচেঞ্জ কত নম্বর ধারায় বলা আছে? 5 নম্বর, এখানে লিখে দিচ্ছি সেকশন 5, এখানে পাশাপাশি লিখে দিচ্ছি সেকশন 5-এ বলা আছে, ঠিক আছে? বিল অফ এক্সচেঞ্জ কত নম্বর ধারায় বলা আছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 5 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে? তাই লিখেছে অ্যাকর্ডিং টু সেকশন 5 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, আ বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে? বিল অফ এক্সচেঞ্জ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। তাহলে কি বুঝতে পারলি? বিল অফ এক্সচেঞ্জ কি? এক ধরনের দলিল। তাহলে বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি? এক ধরনের দলিল। ইনস্ট্রুমেন্ট মানে দলিল, ঠিক আছে? তো ইন রাইটিং কন্টেন্ট, বিল অফ এক্সচেঞ্জ কেমন হয়? এটা রাইটিং কন্টেন্ট হয়, এর মধ্যে লেখা থাকে। বিল অফ এক্সচেঞ্জ কি হয়? এর মধ্যে লেখা থাকে, রিটেন করতে হয়। আমি বলবো বিল অফ এক্সচেঞ্জের থিওরিটা একটু পরে বলছি, মানে জিনিসটা কি, মানে গল্পটা বলবো, জাস্ট একটু শুনে রাখ। বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি? এটা হচ্ছে এখানে দলিল। এই দলিলটা হয় না, দলিলে কি লিখতে হবে, দলিলে লিখতে হবে। দলিলে কি মুখে বলা যায় নাকি? দলিলে মুখে বলা হয় নাকি লেখা হয়? লেখা হয়, রাইটিং। রাইটিং কন্টেন্ট অ্যান আনকন্ডিশনাল অর্ডার। কন্ডিশন মানে জানিস তো? ওই যে ল পড়ছি, কন্ডিশন মানে কোনো শর্ত থাকবে, আনকন্ডিশন মানে নিঃশর্ত, কোনো রকমের এই যে অর্ডারটা দেওয়া হবে না, আনকন্ডিশনাল হবে, আনকন্ডিশনাল অর্ডার, ঠিক আছে? এবার বলছে কি, সাইন বাই দ্য মেকার, একটা সাইন থাকবে, এই যে দলিলটা থাকবে না, দলিলে একটা সাইন থাকবে, স্যার সাইন কার থাকবে? মেকার, যে তৈরি করবে তার সাইন থাকবে, ঠিক আছে? তো এন্ড ডিরেক্টিং আ সার্টেন পারসন টু পে সার্টেন সাম অফ মানি অনলি টু, আচ্ছা কি থাকবে? কাকে? বলছে 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 কত টাকার, এই যে বিলটা তৈরি হবে, কত টাকার বিল সেটা লেখা থাকবে, ঠিক আছে? সেটা লেখা থাকবে। বলছে ডিরেক্টিং আ সার্টেন পারসন টু পে, কাকে পে করতে হবে সেটার নাম লেখা থাকবে, কাকে পে করতে হবে তার নাম লেখা থাকবে, এবং কত টাকা পে করতে হবে। তাহলে কি কি বুঝতে পারলাম? এটা বিল অফ এক্সচেঞ্জ একটা দলিল, ঠিক আছে? এটা একটা দলিল, এই দলিলটা লেখা হবে, রিটেন হবে। তাহলে বুঝলেন বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি? এটা এক ধরনের দলিল, এটা রিটেন হবে। এর মধ্যে নির্দিষ্ট মানে যত টাকা, ধর তুই কাকে টাকাটা পেমেন্ট করবি তার নাম লেখা থাকবে, কত টাকা পেমেন্ট করবি তার নাম লেখা থাকবে, ঠিক আছে? তো সমস্ত জিনিস লেখা থাকবে। আচ্ছা, যে লিখবে তার সাইন থাকবে, যে লিখবে তার সাইন থাকবে, বুঝতে পারলি তো? এইগুলো সমস্ত জিনিস বলে দিয়েছে। আচ্ছা, অর টু দা অর্ডার, অর টু অর্ডার আ সার্টেন পারসন, অর টু বিয়ারার অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তা এই কথাটা বলেছে। শর্টে কি বলে? শর্টে বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে? বিল অফ এক্সচেঞ্জ ইজ অ্যান আনকন্ডিশনাল অর্ডার, বুঝতে পারলি? আনকন্ডিশনাল, যেখানে কোনো শর্ত থাকবে না, কন্ডিশন থাকবে না। বাই হুইচ মেকার গিভস অ্যান অর্ডার, মেকার মানে যে লিখবে সে অর্ডার দেবে, যে লিখবে সে অর্ডার দেবে টু সার্টেন পারসন, এই পারসনকে তুমি পে করো এত টাকা। এটাই লিখে, মানে বেসিক্যালি এখান থেকে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি। তাহলে কি কি পড়লাম এখান থেকে? এমন কিছু পড়িনি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জিনিসটা পড়লাম, বিল অফ এক্সচেঞ্জটা পড়লাম। এখান থেকে যে অঙ্ক তো আসবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? কিন্তু তাকে
কিছু কিছু এমসিকিউ থাকে, বলে বিল অফ এক্সচেঞ্জের কিছু বৈশিষ্ট্য বলো। বৈশিষ্ট্য যে তুই যে এত কিছু ডেফিনেশন করলি, এখান থেকে কি কি ফিচার্স আসছে। রিটেন এগ্রিমেন্ট, এটা কি হয় রিটেন, বললাম না রিটেন, ভিতরের কিছু পড়ার দরকার নেই, রিটেন বিল অফ এক্সচেঞ্জ কেমন হয় লিখতে হবে, ঠিক আছে লিখতে হবে। তারপর আনকন্ডিশনাল, এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, কোনো রকমের কোনো কন্ডিশন থাকবে না, ঠিক আছে, দেয়ার ইজ নো কন্ডিশন ইন আ বিল অফ এক্সচেঞ্জ। যখন পরের সেম মানে থার্ড সেমে, যখন থার্ড বা ফোর্থ সেমে থাকবে এটা লতে, এটাই দেখে এই কোশ্চেনটা আবার করতে হবে, এই কোশ্চেনটা আবার করতে হবে, এই কোশ্চেনটা আবার করতে হবে, এই যে এই যে যা যা বললাম এইগুলোই আবার প্রথম দিয়ে আবার করতে হবে, লতে এইগুলোই সব আছে। আনকন্ডিশনাল কি, দেয়ার ইজ নো কন্ডিশন অফ বিল অফ এক্সচেঞ্জ, দেয়ার ইজ দ্যাট ইজ টু সে, ঠিক আছে, দ্যাট ইজ টু সে ইট ইজ অ্যান আনকন্ডিশনাল অর্ডার টু পেমেন্ট। তার মানে কি বুঝতে পারলাম, এখানের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। রিলেটেড পার্টি, বিল অফ এক্সচেঞ্জে না বেসিক্যালি আমরা দেখি যে তিনটে পার্টি থাকে, বিল অফ এক্সচেঞ্জ কটা পার্টি থাকে, তিনটে পার্টি, কি কি জানিস তো, ড্রয়ার, ভালো করে শুনবি, ড্রয়ার নামগুলো মনে রাখবি, তোকে পরীক্ষায় বলতে পারে বিল অফ এক্সচেঞ্জ কটা পার্টি, তিনটে পার্টি থাকে, একটা ড্রয়ার, একটা ডয়ি, একটা পেই, একটা ড্রয়ার, একটা ডয়ি, একটা পেই, ঠিক আছে, একটা ড্রয়ার, একটা ডয়ি আর একটা পেই। দেখ ড্রয়ার মানে কি, যে বিলটা লেখে তাকে বলে ড্রয়ার, যে লেখে তাকে বলে ড্রয়ার, যার ওপর লেখে তাকে বলে ড্রয়ি, ঠিক আছে, আর পেইকে এই দুজনের মাঝখানে একজন থাকে, পরে বলে দেবো পেই জিনিস, অঙ্ক করতে গিয়ে বুঝে, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলি, তোকে যদি বলে বিল অফ এক্সচেঞ্জ কটা পার্টি থাকে, তিনটে, পার্টিগুলোর নাম কি, ড্রয়ার, ডয়ি, পেই। ড্রয়ার কাকে বলে, যে লেখে তাকে বলে ড্রয়ার, যার ওপর লেখে তাকে বলে ড্রয়ি, ঠিক আছে। পেই কে, ধর আমি আমি ধর তোর কাছে 5,000 টাকা পাই, আমি তোর কাছে 5,000 টাকা পাই, তার মানে আমি লিখলাম, আমি একটা কাগজে লিখলাম যে আমি তোকে 5,000 টাকার মাল ধারে বিক্রি করেছি। তো বেসিক অ্যাকাউন্টিংটা আমি প্রথম দিন শিখিয়েছিলাম, এই বিল অফ এক্সচেঞ্জ প্রথম দিন বলেছিলাম, মনে করার চেষ্টা কর, মনে মনে পড়ছে কি নেই না, ধর আজকে আমি কোনো একটা পার্টির কাছে 5,000 টাকা পাই, ওর কাছে টাকা চাইলাম, ও এখন টাকা দিতে পারলো না, আমি বললাম কবে টাকা দেবে, বললো 3 মাস পর টাকা দেবে, ঠিক আছে। কিন্তু 3 মাস পর ও টাকা দেবে, কি কি গ্যারান্টি টাকাটা পাবো ওর থেকে, তাহলে আজকে আমি একটা লেটার লিখলাম, লেটারে লিখলাম যে আমি তোমাকে 5,000 টাকার মাল বিক্রি করেছি, ঠিক আছে, তুমি এখন টাকা দিতে পারছো না, তুমি বলেছো, প্রমিস করেছো, মাথায় প্রমিস বলে একটা ওয়ার্ড, তুমি প্রমিস করেছো আজ থেকে 3 মাস পর টাকা দেবে, তাহলে আমি এটা লিখে তোকে দিয়ে দিলাম, ঠিক আছে, লিখে তোকে দিয়ে দিলাম, তাহলে লিখলো কে, আমি লিখলাম, তাহলে আমি লিখলাম, আমি হয়ে গেলাম ড্রয়ার, আমি লিখলাম, আমি হয়ে গেলাম ড্রয়ার, ঠিক আছে। আর যার উপর লিখলাম তাকে কি বলে, তুই হলি ড্রয়ি, ঠিক আছে। এবার 3 মাস পর আমি তোর বাড়িতে চলে গেলাম টাকা ধার দিতে, তাহলে আমি হয়ে গেলাম পেই, তার মানে আমি ড্রয়ার, আমি পেই, আমি ড্রয়ার, আমি পেই, তাহলে বুঝতে পারলি তো। এবার ধর সাপোজ তোর থেকে বিলটা, তোর উপর চিঠিটা লিখলাম, তুই চিঠিটা সাইন করে আমাকে দিয়ে দিলি, ঠিক আছে, সাইন করে দিয়ে দিলি, এবার আমার কাছে কেউ টাকা পায়, আমি তাকে দিয়ে দিলাম, আমার কাছে যে টাকা পায় সেই বিলটা আমি তাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে ওই 3 মাস পর তোর কাছে কে চলে যাবে, ওই যার কাছে বিলটা এসে চলে যাবে, তার মানে কি পেই চেঞ্জ হয়ে গেল, আগের কেসে পেই হলাম আমি, এবার এই কেসে পেই হলো, যাকে দিলাম সে হলো। তার মানে এটা এই জন্য বললাম, একটু যখন অঙ্ক করো তখন বোঝাতে পারবো, ঠিক আছে তো। তাহলে রিলেটেড পার্টি কি, তিনটে পার্টি থাকে, ডয়ার, ডয়ি, পেই। সিগনেচার অফ দ্য মেকার, সিগনেচার অফ দ্য মেকার, ঠিক আছে তো, সিগনেচার অফ দ্য মেকার, আচ্ছা সিগনেচার কে করবে, এই বিলে সিগনেচার কে করবে, বিল অফ এক্সচেঞ্জ মাস্ট বি সাইন ইটস মেকার, ঠিক আছে, মাস্ট বি সাইন বাই ইটস মেকার অর ডয়ার, তাহলে বিলে সাইন করবে কে, মেকার। তার মানে বিলটা আমি সাইন করব, আর তোকে যখন পাঠালাম তুই বিলটা অ্যাকসেপ্ট করবি, ঠিক আছে, আমি তোকে আমি মানে যে বিলটা লিখবে সেই সাইন করে, ঠিক আছে। সার্টেন অ্যামাউন্ট, হ্যাঁ বিল অফ এক্সচেঞ্জ কিছু না, নির্দিষ্ট নির্দিষ্ট অ্যামাউন্ট লেখা থাকবে, অ্যামাউন্ট তো লিখতেই হবে, 5,000 টাকার কথা বললাম। ডেফিনেট পার্সন, দ্য পার্টিজ ইনভলভ ইন আ বিল, পার্টিজ ইনভলভ ইন আ বিল, ডয়ার, ডয়ি অ্যান্ড পেই, ঠিক আছে। তার মানে এই বিল অফ এক্সচেঞ্জে পার্টি তো উল্লেখ থাকবে, পার্টি তো থাকবে ডয়ার, ডয়ি, পেই, ঠিক আছে। অ্যাকসেপ্টেন্স, আ বিল অফ এক্সচেঞ্জ মাস্ট বি অ্যাকসেপ্টেড ইটস ড্রয়িং। আচ্ছা আমি যে তোকে বিলটা পাঠালাম, বিলটা অ্যাকসেপ্ট করবে কে, আমি তোর কাছে 5,000 টাকা পাই, আমি একটা চিঠি লিখে তোকে পাঠালাম, তার মানে আমি কে, যে লেখে তাকে কি বলে, ড্রয়ার, মনে রাখতে হবে, এইগুলোতে শিখে দেবে। যার উপর লিখলাম তাকে বলে ড্রয়িং, তাহলে বিলটা অ্যাকসেপ্ট করবে কে, আমি অ্যাকসেপ্ট করবো না তুই অ্যাকসেপ্ট করবি, যাকে লিখবো সেই অ্যাকসেপ্ট করবে, যাকে লিখবো সেই তো অ্যাকসেপ্ট করবে, নাকি যে লিখবে সে অ্যাকসেপ্ট করবে, যাকে লিখবো সে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টেন্স কি হবে, ড্রয়িং, ঠিক আছে। নেম অফ দ্য টয়, হ্যাঁ বলছে দ্য নেম অফ দ্য টয় মাস্ট বি ক্লিয়ার মেনশন ইন দ্য বিল, বিলে কিন্তু মানে তুমি যার নামে বিলটা লিখবে বিলে তার নাম লেখা থাকতে হবে, নেম অফ দ্য টয়। 9 নম্বর পয়েন্ট টু স্টাম্প, ঠিক আছে, হ্যাঁ বিল অফ এক্সচেঞ্জ কোনো, আমি একটা চিঠি লিখে কোনো মূল্য নেই, এর সত্যি কোনো মূল্য নেই, সেই বিলে যদি একটা স্ট্যাম্প লাগানো না থাকে, যখন লেখা হবে না দেখবি বিলটা কেমন হবে, ধর এরকম একটা বড় বিল হবে, এই ডাক দিকে এরকম একটা যদি স্ট্যাম্প লেখা থাকে, স্ট্যাম্প, তাহলে তার মূল্য আছে, ঠিক আছে, স্ট্যাম্প লাগানো রাখতে হবে, ঠিক আছে তো। না ইটস bill is payable after a certain period. The bill must be duly stamped on the basis of amount. Amount এর উপর বেস করে স্ট্যাম্প হবে। Time of payment. The amount of a bill of exchange is payable on demand or after a certain period. ঠিক আছে?
আচ্ছা, পেমেন্টটা কি বলছে? দ্য অ্যামাউন্ট মেনশন ইন আ বিল পেবল আইদার টু দ্য বিয়ারার অফ আ বিল অর সার্টেন পার্সন। যেমন দেখ, ব্যাপারটা কি হচ্ছে, মানে যে অর্ডার লেখা থাকবে না, তুমি এই পার্সনকে পে করো বা এর আদেশ অনুযায়ী একে পে করো। ঠিক আছে? আজকে ধর আমি তোর কাছে টাকা পাই, তার মানে তুই আমাকে টাকা পেমেন্ট করতে হবে। অথবা আমি বা আমার হয়ে যে যাচ্ছে তাকে টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আমার হয়ে যাচ্ছে তাকে। তাই লিখেছে, "দ্য অ্যামাউন্ট মেনশন ইন আ বিল পেবল আইদার টু বিয়ারার অফ দ্য বিল", বিলের যে বিলটা যে বিয়ার করবে তাকে পেমেন্ট করো, অথবা সার্টেন পারসন টু হিজ অর্ডার। তার বলা আছে, তার আমি এখন লিখেছি যে তুমি এই মিস্টার এক্স কে পেমেন্ট করো, তাহলে এক্স কে পেমেন্ট করতে হবে। অথবা আ আমার হয়ে একজন যাবে যে বিলটা নিয়ে যাবে তাকে দিয়ে দেবে। গল্পটা আজকে তোর কাছে ৳৫,০০০ পাই, চিঠিটা লিখে আমি তোকে দিয়ে দিলাম। তুই চিঠিটা অ্যাকসেপ্ট করে আমাকে দিয়ে দিলি। ঠিক আছে? এবার চিঠিটা কি লেখা ছিল? চিঠিটা নিশ্চয়ই লেখা ছিল তো? কাকে দিতে হবে? তার নাম বা চিঠিটা যে নিয়ে যাবে। এখানেই বলেছে। তাই এখানে কথা বলেছে বিয়ারার অফ দ্য বিল, বিলটা যে বিয়ার করে নিয়ে যাবে। আমরা দেখি না ব্যাংকে যখন চেক কাটায় কি লিখি? চেকে লেখা থাকে জানিস তো? চেকে লেখা থাকে ধর যাকে পেমেন্ট করা হবে সে টাকা তুলতে পারে। এবার ধর ও গেল না, ওর হয়ে কেউ নিয়ে গেলে সে তো টাকা তুলবে। তাই বলছে বিয়ারার অফ দ্য বিল or to certain person or his order. অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ এ বিল রিটেন বোথ ফিগার অ্যান্ড ওয়ার্ডস। আচ্ছা, তুই চেক দেখেছিস তো? চেকে যখন টাকা লেখা হয়, টাকার নিচে লেখা হয় না, ওয়ার্ড এ লেখা হয় না? এখানেও বলেছে টাকাটা লেখা, টাকার নিচে ওয়ার্ড লিখতে হবে। বলছে রিটেন বোথ ইন ফিগারস অ্যান্ড ওয়ার্ডস। আমি বারবার এই কোশ্চেন খুব ভালো করে রাখবি, বইটা রেখে দিবি। তোর ক্লাস 12 এ কিন্তু এটা লাগবে, কিন্তু এই কোশ্চেনটা থাকবে। ক্লাস 12 এ এই কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটা ক্লাস 12 এ আছে। একদম, একদম এই বিল অফ এক্সচেঞ্জই আছে 12 এ। ল এর একটা চ্যাপ্টার বিল অফ এক্সচেঞ্জ। বলে দিলাম ড্রয়ার কাকে বলে, ড্রয়ি কাকে বলে, পেয়ি কাকে বলে। ড্রয়ার কাকে বলে? দ্য পারসন হু ড্র অর রাইটস দ্য বিল ইজ কল্ড ড্রয়ার। তাহলে যে বিল লেখে, পার্থক্য কথা, যে লেখে তাকে বলে ড্রয়ার। ঠিক আছে? যার উপর লেখে তাকে বলে ড্রয়ি। হি ইজ দ্য মেকার অফ দ্য বিল। আর হি বলছে কি, হি ইজ দ্য অ্যাকসেপ্টার অফ দ্য বিল। দ্য পারসন টু হুম অন বিল অফ এক্সচেঞ্জ ইজ ড্রন ইজ কল্ড ড্রয়ি। পেয়ি কাকে বলে? দ্য পারসন হু হ্যাজ রাইট টু রিসিভ দ্য অ্যামাউন্ট অফ বিল ইজ কল্ড পেয়ি। দেন পেয়ি মে বি আ থার্ড পার্টি অর ড্রয়ার হিমসেলফ। এই তোকে বলে দিয়েছে ড্রয়ার, ড্রয়ি, পেয়ি। এখানে আরো কত দিয়েছে এগুলো এখন দেখার দরকার নেই, তারপর যখন অঙ্ক করবো। বেসিক্যালি এই থিওরি গুলো পড়লেই তোর হয়ে যাবে। অঙ্ক আরম্ভ করছি। তারপর বাকি এমসিকিউ থিওরি দেখবো, এখন আর দেখার দরকার নেই। ঠিক আছে? এখন মোটামুটি এইটুকু জানা দরকার ছিল। এবার আমি অঙ্ক আরম্ভ করছি। হ্যাঁ, বেশ কিছু অঙ্ক করবো। কেননা এখান দিয়ে তোকে জার্নাল লিখতে দেবে, জার্নাল, তাই না? এমসিকিউ জার্নাল দেবে। তো জার্নাল অঙ্ক করতে করতেই আমরা বুঝবো। ঠিক আছে? একটা করে লিখবো, পয়েন্ট লিখবি। ১ নম্বর অঙ্ক লিখ। ফার্ম সোল্ড গুডস, ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর রুপিস 2 lakhs। ঠিক আছে তো? and received and received his acceptance and received his acceptance
payable after 3 months. On the due date, bill was made. On the due date, bill was made. ঠিক আছে, এই দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, সিম্পল কথা বলেছে একদম। মানে এরকম দু লাইনের অঙ্ক দিয়েছি। ঠিক আছে, তো দেখ এরকম 2 লাইন করতে করতে 8-10টা অঙ্ক করবে। পুরো জার্নালের অঙ্ক। হ্যাঁ, এটা পুরো জার্নাল। কোনো দাগ কাটার দরকার নেই। ঠিক আছে, কোনো দাগ কাটার দরকার নেই, ডাইরেক্ট অঙ্কে চলে আসছে। কি আর করবো? অ্যান্সার বলছে ফার্ম সোল্ড গুডস টু এক্স। তাহলে ফার্ম মানে বুঝি আমি দোকানের নাম লিখলাম, ফার্ম লিখলাম। ফার্ম গুডস বিক্রি করেছে এক্স। আমরা কার বইতে অঙ্ক করবো? এই সমস্ত কিছু ফার্মের বইতে অঙ্ক করছি। ঠিক আছে, আমরা ফার্মের বইতে অঙ্ক করছি। উপরে লিখে রাখ ইন দা বুকস অফ ফার্ম। ঠিক আছে, কার বইতে অঙ্ক করছি? ফার্মের বইতে। লিখ ইন দা বুকস অফ ফার্ম। ফার্মের বইতে অঙ্ক করছি। জার্নাল হয় পুরো, আমি আর বললাম। তো কি বলছো? ফার্ম গুডস বিক্রি করেছে এক্স কে। তাহলে বল সমস্ত জিনিস দেখতে হবে ফার্মের দিক থেকে। ঠিক আছে, এক্স এর দিক থেকে নয়। তাহলে ফার্ম এক্স কে গুডস বিক্রি করে, তাহলে ফার্মের কাছে কি হয়েছে? ফার্ম গুডস বিক্রি করে। জার্নাল কি বলি? গুডস বিক্রি করলে কি হয়? গুডস বিক্রি করাকে কি বলা হয়? সেল, তাই তো? গুডস বিক্রি করলে তাকে বলা হয় সেল, তাই তো? এবার ফার্ম যে গুডস বিক্রি করেছে, কাকে বিক্রি করেছে? এক্স কে। যাদেরকে, আচ্ছা এক্স কে গুডস বিক্রি করেছে ক্যাশে না ধারে? স্যার কিছু বলেনি, তার মানে ধারে। ধারে গুডস বিক্রি, যাদেরকে ধারে গুডস বিক্রি করে তাদেরকে কি বলে? ডেটার্স। জার্নাল কি হবে এখানে? প্রথম জার্নাল বল। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কোনো ডাউট নেই নিশ্চয়ই এখানটায়? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত? 2 lakhs 2 lakhs। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 2 lakhs 2 lakhs। মানে খুব কনফিউজ হবি না। এখানে ব্যাপারটা কার বইতে জার্নাল করছি? জার্নালটা করছি ফার্মের বইতে। তাহলে ফার্ম কি করেছে? বেচেছে, গুডস বেচেছে। তাহলে গুডস কি ক্যাশে বেচেছে? না স্যার ক্যাশে বেচেছে, ধারে বেচেছে। কাকে ধারে বেচেছে? এক্স কে। যাদেরকে ধারে বেচে তাদেরকে ডেটার্স বলে। ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে হয়। তাই এক্স কে ডেবিট করলাম 2 লাখ টাকা। এবার সেল করলে তো ইনকাম হচ্ছে, ইনকাম ক্রেডিট হয়ে গেল। প্রথম জার্নাল কমপ্লিট। ঠিক আছে তো? তাহলে ফার্ম এক্স কে গুডস বিক্রি করলো। যেই গুডস বেচা হয়ে গেল, ফার্ম এক্স এর কাছে গিয়ে বললো দাও আমাকে 2 লাখ টাকা দাও। কি বললো? ফার্ম এক্স এর কাছে কি বললো? দাও আমাকে 2 লাখ টাকা দাও, আমি গুডস বিক্রি 2 লাখ টাকা দাও। ও এখন বললো আমার কাছে এখন টাকা নেই, আমি এখন টাকা দিতে পারবো। প্র্যাকটিক্যাল কথা, ও বললো আমার কাছে এখন টাকা নেই, আমি 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 এখন টাকা দিতে পারবো না। তাহলে কবে টাকা দেবে? বললো 3 মাস সময় লাগবে টাকাটা দিতে। টাকাটা পেতে, টাকাটা তুমি 3 মাস পর পাবে, এখন আমি টাকা দিতে পারবো না, এখন আমার কাছে টাকা নেই। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। তখন ফার্ম কি করলো? ফার্ম একটা, দেখ ফার্ম কি করলে নিস তখন। তখন আমি তোকে একটু ছবি আকারে দেখাচ্ছি। ছবি আকারে দেখাচ্ছি ব্যাপারটা। এটা হচ্ছে ফার্ম, একটাই ছবি আকারে দেখাচ্ছি, এটা ফার্ম আর এটা ছিল এক্স। ঠিক আছে, তাহলে ফার্ম কি করলো? এক্স কে গুড সোল্ড করলো। গুডস সোল্ড করলো অন ক্রেডিট। গুডস বিক্রি করলো অন ক্রেডিট। কত টাকা দিয়ে? 2 লাখ টাকার গুডস বিক্রি করলো। 2 লাখ টাকা দিয়ে গুডস বিক্রি করলো। তাহলে ফার্ম এক্স কে গুডস বিক্রি করলো। এইবার গুডস বিক্রি করার পর ফার্ম এক্স কে বললো আমার 2 লাখ টাকা দাও। বললো আমার কাছে এখন টাকা নেই, আমার কাছে এখন টাকা নেই। তাহলে কবে টাকা দেবে? বললো আজ থেকে 3 মাস পর টাকা দেবে। ঠিক আছে, তখন ফার্ম কি করলো? তখন ফার্ম একটা কাগজ নিল, একটা কাগজ, বুঝলি তো? একটা কাগজ, একটা কাগজে লিখলো। কি লিখলো? যে আজকে এই তারিখে আমি তোমাকে এক্স কে 2 লাখ টাকার গুডস বিক্রি করেছি। ঠিক আছে, ও এখন টাকা দিতে পারছে না, ও প্রমিস করেছে আজ থেকে 3 মাস পর টাকাটা দেবে। এরকম করে লেখালেখি হলো। আচ্ছা এইদিকে একটা স্ট্যাম্প বসানো হয়েছে, স্ট্যাম্প, যেটা বললাম স্ট্যাম্প বসানো হয়েছে। ঠিক আছে তো? তো এখানে বিলটা আমি লিখলাম, তাহলে আমি কি করবো? আমি একটা সাইন করে দিলাম। ঠিক আছে, সাইন টাইন করে এই বিলটা কার কাছে পাঠিয়ে দিলাম? এটা আমি এক্স এর কাছে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এক্স এর কাছে পাঠিয়ে দিলাম। তাহলে বল বিলটা লিখলো কে? আমি লিখলাম। আমি কে? এক্স না ফার্ম? ফার্ম। আমি হলাম ফার্ম, তাই তো? তাহলে ফার্ম হচ্ছে কে? ড্রয়ার। যে বিল লিখে তাকে ড্রয়ার বলে। এবার তো বললাম, এবার তো তোকে বোঝালাম, থিওরি বোঝালাম, ড্রয়ার বলে। ঠিক আছে তো? এবার আমি বিলটা কার উপর লিখলাম? এক্স এর উপর লিখলাম। তো যার উপর লিখলাম সে কি হলো? ড্রয়িং। সে হলো ড্রয়িং। ঠিক আছে, ড্রয়ার ড্রয়িং। বোঝা গেল কি বললাম? এটা হলো ড্রয়ার। তাহলে কোনো থিওরি পড়তে হয় না, সেই অঙ্ক করতে করতে বুঝে যাবি কাকে ড্রয়ার বলে, কাকে ড্রয়িং বলে। ড্রয়ার, ড্রয়িং। আচ্ছা বল, বুঝবি কিন্তু। তার মানে আমি চিঠিটা লিখে কাকে দিলাম? এক্স কে দিলাম। এবার এক্স কি করবে? এক্স চিঠিটা পড়ে দেখবে, হ্যাঁ তো ঠিকই লিখেছে। ও চিঠিটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট বলে একটা কথা লিখে দেবে, হ্যাঁ অ্যাকসেপ্টেড। ও লিখে দেবে অ্যাকসেপ্টেড।
তার মানে অ্যাকসেপ্ট করবে, কি বললাম, ড্রয়ি অ্যাকসেপ্ট করে কি করবে জানিস, ও অ্যাকসেপ্ট করে কি করবে, ও আবার কাকে ওর কাছে রেখে দেবে না, কিন্তু ও আমাকে দিয়ে দেবে। বুঝতে পারলি তো, এটাই নিয়ম কিন্তু। ড্রয়ার চিঠি লিখে ড্রয়িকে দেবে, ড্রয়ি আবার অ্যাকসেপ্ট করে আবার ড্রয়ারকে দিয়ে দেবে। হ্যাঁ, এটাই তো দলিল। ওর কাছে রেখে দিয়ে কি প্রমাণ আছে? 3 মাস পর আমি তোর কাছে যাবো টাকা চেতে, তা টাকা যখন চাবো ওর কাছে গিয়ে, দাও 2 লাখ টাকা দাও, বললো কিসের টাকা, ও তো বলবে কিসের টাকা, ও বলবে, আমি বলবো যে কেন তোমার কাছে বিল লিখে গেছিলাম, তো আমার কাছে কিসের বিল লিখে গেছে, প্রমাণটা তোর কাছে কি, তোর কাছে প্রমাণটা কি আছে, প্রমাণটা হচ্ছে বিল। তার মানে আমি চিঠি লিখে ড্রয়ারকে দেবো, ড্রয়ার ওটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে আবার আমাকে দিয়ে দেবে, ওটাই হচ্ছে আমার কাছে প্রমাণ। ঠিক আছে তো, তার মানে বিলটা আলটিমেটলি কার কাছে আছে, বিলটা ড্রয়ের কাছে আছে নাকি ড্রয়ারের কাছে আছে? হ্যাঁ, ড্রয়ের কাছে কি করে থাকবে, ড্রয়ের কাছে কি করে থাকবে, ড্রয়ারের কাছে। আমি চিঠি লিখে তোকে দিলাম, বা আমার লোক নিয়ে তোর কাছে গেল, এবার তুই চিঠিটা পড়ে দেখবি, ঠিক আছে লেখা আছে, চিঠিটা তুই অ্যাকসেপ্ট করবি, অ্যাকসেপ্ট করে তুই আবার আমাকে দিয়ে দিবি, তাহলে অ্যাকচুয়ালি চিঠিটা কার কাছে আছে, চিঠিটা আমার কাছে আছে, চিঠিটা আমার কাছে আছে, তাই তো। তাহলে ড্রয়ারের কাছে কি থাকবে, বিল রিসিভেবল। এখানে একটা কথা আসলো, বিলস রিসিভেবল। স্যার কেন বিল রিসিভেবল লিখলেন কেন? বিল অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাকাউন্টস করেছিলাম শুরু থেকেই বিল রিসিভেবল পড়েছিলাম আর বিল পেবেল পড়েছিলাম। বিল রিসিভেবল কি, এই যে দলিলটা আমার কাছে আছে না, এই দলিলের এগেইনস্টে আমি টাকা পাবো না দেবো, আমি পাবো না দেবো, পাবো, আর পেলে তাকে বলে রিসিভেবল। ঠিক আছে তো, আর তোর কাছে কি হবে, এই বিলের এগেইনস্টে, এই বিলটা যখন 3 মাস পর তোকে গিয়ে দেখাবো, তুই আমাকে টাকাটা দিবি, তাহলে তোর কাছে কি, এটা পেবেল, তোর কাছে পেবেল। তাহলে ব্যাপারগুলো বুঝতে হবে ছিল, দেখ অঙ্ক করার আগে এই জিনিসগুলো আগে ধরতে হবে, অঙ্ক করার আগে এই জিনিসগুলো আগে ধরতে হবে। আচ্ছা, সেইটা বুঝে দিই। আচ্ছা, এমনি তোর তো অ্যাকাউন্টেন্সি এতদিন ধরে করেছিস, তো বেসিক অ্যাকাউন্টিং নামে একটা কোশ্চেন করছিস, তো যদি বলে বিল রিসিভেবল কি আর বিল পেবেল কি, তুই কি দিবি আনসার? যে পরীক্ষা দিয়ে দিল বিল রিসিভেবল কি, চারটা অপশন দিয়ে দিল, অ্যাসেট বলতে হবে, বিল রিসিভেবল হচ্ছে অ্যাসেটস, এটা হচ্ছে অ্যাসেটস, আর বিল পেবেল কি, লাইবিলিটি। তাহলে এই গল্পটা যদি তোর ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুই অঙ্ক করতে পারবি, খুব বেশি অঙ্ক না করলেও কাজ হবে এই গল্পটা। এটা একটু টুকে নে, এটা জরুরি, মানে এটা তোর থিওরিটা পড়া হয়ে গেল, এখান থেকে তো থিওরিটা পড়া গেল, থিওরিটা বুঝবি, আমি প্রথম দিন থেকে বুঝিয়েছিলাম, ফার্স্ট দিনই এটা বুঝিয়েছিলাম, এটা টুকে নেওয়া যায়। ঠিক আছে, তো শোন, অঙ্কটা করবো না। এটা বোঝার দরকার ছিল, বারবার করে বাড়িতে এটা দেখবি কিন্তু, মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, কারণ এখান থেকে আমরা যা দেখেছি এমসিকিউ কেমন দিতে পারি, যে এই কথা বললাম এখনো পর্যন্ত, এইগুলো কিন্তু এমসিকিউ তো আছে, দেবে কিন্তু এগুলো এমসিকিউ, ঠিক আছে, 5 নম্বর আছে কিন্তু এই চ্যাপ্টার থেকে, 5 মার্কস আসবে কিন্তু এমসিকিউ। দেখ এখানে দেখ কি হলো, প্রথমে ব্যাপারটা কি হলো, গল্পটা বোঝ, তাহলে গল্পে চলে আয়, ব্যাপারটা এই স্টোরিতে চলে, স্টোরি, এটা স্টোরি। তার মানে কি করলো, ফার্ম এক্স কে গুডস বিক্রি করলো, তাহলে ফার্ম কি করলো, ফার্ম গুডস বিক্রি করলো, যার নাম কি করলি, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে। ফার্ম গুডস বিক্রি করার পর এক্স এর কাছে টাকা চাইলো, তাই তো, এক্স বললো আমি এখন টাকা দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই।
আমি আজ থেকে 3 মাস পর টাকা দেবো। তখন ফার্ম কি করলো? ফার্ম একটা চিঠি লিখে কাকে দিল? চিঠিটা লিখে এক্স কে দিল। এক্স কি করলো? চিঠিটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে মানে ওর কাছে রেখে দিল নয়, অ্যাকসেপ্ট করলো। মানে অ্যাকসেপ্ট করা মানে কি? লয়ের ভাষায় অ্যাকসেপ্ট করা মানে কি? বলবে যে ও একটা হ্যাঁ ঠিক আছে, ও সহমতি দিল। ও সহমতি দিল, ঠিক আছে। তারপর আবার আমাকে দিয়ে দিল। তাহলে এখন বিলটা কার কাছে? বিলটা আমার কাছে আছে, তাই তো? বিল আচ্ছা, বিল আমার কাছে যে বিল থাকে এটাকে কি বলে? রিসিভেবল বলে না পেবেল বলে? রিসিভেবল। তাহলে আমার কাছে বিল আসলো, তাহলে বিল আসলে তাহলে কি হবে? বিল বাড়ছে না কমছে? বাড়ছে। তা বিলকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। বিলকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে জার্নাল কি হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। ভালো করে বুঝবি কিন্তু। সিম্পল। আমি বারবার করে প্রথম অঙ্কটা খুব ভালো করে ধরে ধরে বলার চেষ্টা করছি, ঠিক আছে? আমি চিঠি লিখে ওকে দিলাম, চিঠিটা ও সাইন অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে আবার আমাকে দিয়ে দিল। তাহলে ওই চিঠিটা ও যখনই অ্যাকসেপ্ট করলো ওটা হয়ে গেল বিল। অ্যাকসেপ্ট যতক্ষণ করেনি ততক্ষণ বিল হয়নি। অ্যাকসেপ্ট করা মানে ওটা বিল হয়ে গেল। এবার ও ওই বিলটা আমাকে দিয়ে দিল, আমার কাছে বিল আসলো। তার বিল মানে আমার কাছে কি? এটা অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ এটা আমার কাছে একটা দলিল। এটা যদি আমার থেকে মিসিং হয়ে যায় তাহলে আমি এই 2 লাখ টাকা পাবো না। এই বিলটা মিসিং হয়ে গেলে আমি 2 লাখ টাকা পাবো না। এটা আমার কাছে দলিল। তাহলে অ্যাসেট, এটা আমার কাছে অ্যাসেট। অ্যাসেট বাড়লে কি হয়? অ্যাসেট বাড়াতে গেলে ডেবিট করতে হয়। বিল রিসিভেবল ডেবিট হবে। প্রশ্ন হলো যে স্যার আপনি এই দলিলটা কার থেকে পেলেন? যার থেকে পেয়েছি তার নাম, তাই তো? তাহলে দেখ জার্নালটা বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, 2 নম্বরটা। তাহলে বিল আমার কাছে আসলো, জার্নাল লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 2 লাখ টাকা। ঠিক আছে? প্রশ্ন হলো আমি এক্স এর কাছ থেকে টাকা পেতাম 2 লাখ টাকা। ঠিক আছে? যখন ওর কাছে টাকা চাইলাম, টাকা দিতে পারল না, তার বদলে কি দিল? আমাকে একটা বিল দিয়ে দিল। তাহলে আমি কিন্তু আর এক্স এর কাছে কোনো টাকা পাই না। কি বললাম? এক্স এর কাছে আর টাকা পাই না, মানে এক্স তো আমাকে বিল দিয়ে দিয়েছে। এক্স তো আমাকে বিল দিয়ে দিয়েছে। তাহলে এখন এক্স কমে যাচ্ছে, 2x ছিল। ব্যাপারটা বুঝলে? তোর যখন আগে লিখতি, ধর কোনো পার্টির থেকে একটা চেক পেয়েছি, কারোর থেকে চেক পেলে কি করতাম? তাহলে তার নামটা, তার ব্যালেন্সটা কমিয়ে দিতাম। এখানে লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। ঠিক আছে? এক্স এর গায়ে 2 লাখ টাকা পেতাম, এক্স আমাকে একটা বিল দিয়ে দিল, তাহলে এক্স এর ব্যালেন্স তো কমে গেল। বোঝা গেল ব্যাপারটা? 2 নম্বর পয়েন্টটা এত অব্দি ক্লিয়ার? দুটো পয়েন্ট হয়ে গেল। তাহলে এখানে কি লিখেছিল কোশ্চেনটা? বলছে ইজ অ্যাকসেপ্টেন্স পেবেল আফটার 3 মান্থস অন ডিউ ডেট বিল ওয়াজ মেড। স্যার অন ডিউ ডেট বিল ওয়াজ মেড মানে? আচ্ছা, আমার কাছে বিলটা কবে আসলো? আমার কাছে বিলটা কবে আসলো বুঝতে পারছিস তো? আমি তোকে একটা সুন্দর করে উদাহরণ দিয়ে বলছি, একটা ব্যাপারটা বলছি। ঠিক আছে? একটা জিনিস জানতে চাই, তিনটে এটা তোমার জানার হয়ে যাবে। এখানে না ওরা জানতে চায় ডিউ ডেট কাকে বলে? ডিউ ডেট। ওরা বলে ডিউ ডেট জিনিসটা কি? ডিউ ডেট আমি তোকে বোঝাচ্ছি। হ্যাঁ, ডিউ ডেট জিনিসটা কি? আমি ধর বিল লিখেছি, মানে ডেট অফ বিল, জাস্ট একটু লিখছি, শুনে ডেট অফ বিল। বিলের ডেট কবে ছিল? আমি যে ওকে বিল লিখলাম না, কবে, কোন তারিখে? বিলটা কবে লিখেছি? ডেট অফ বিলটা কবে? বিলের ডেটটা কবে? সাপোজ ধর 1 ফেব্রুয়ারি 2025 বিলের ডেট কবে বলেছি? বিলের ডেট বলেছি 1 ফেব্রুয়ারি 2025। বুঝতে পারলি তো? কি বললাম? আমি ওকে বিলটা লিখলাম, ও বিলটা অ্যাকসেপ্ট করে আমাকে দিয়ে দিল। এটা হচ্ছে ডেট অফ বিল। বিলের ডেট এই দিন। প্রশ্ন হলো এই বিলের টাকাটা কবে পাবো? 3 মাস পর। তাহলে মাস লিখছি, মাস। হ্যাঁ, কি মাস? কমাস 3 মাস পর। তাহলে আচ্ছা, মাস কোনটা এখানে? এখানে মাস কোনটা? আচ্ছা, তুই একটু ভালো করে লিখে লিখে করে, তাহলে 1 মিনিট। এখানে লিখলাম ডিডি, এই এখান থেকে এমসিকিউ দেয়, ডিডি এমএম ওয়াই। বিলের ডেট কবে ছিল? 1 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025। বিলের মাস কমাস 3 মাসের বিল, 3 মাস পর টাকাটা পাবো। 3। তাহলে ডেট কত হচ্ছে? কত তারিখে আমি ওর কাছে যাবো টাকা আনতে? ওর কাছে টাকা আনতে কবে যাবো? 1 তারিখ গেলেও আমাকে টাকা দেবে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ গেলেও কি আমাকে টাকা দেওয়া উচিত? ওর দেওয়া উচিত টাকা? ও কেন টাকা দেবে? কারণ ও তো 3 মাস চেয়েছে সময়। তাহলে হিসাব কি বলে? স্যার 1 তারিখ আর এখানে 2 আর 3 যোগ করে কত হচ্ছে? 5। মানে মে মাসের 1 তারিখ যাওয়া উচিত টাকা চেতে। টাকা চেতে ওর কাছে মে মাসের 1 তারিখ যাওয়া উচিত, কারণ ও তো 3 মাস সময় চেয়েছে। তাহলে তাহলে স্যার কিন্তু এবার এখানে আরো গল্প আছে। কি বলছে? এখানে একটা কথা আছে, ডেজ অফ গ্রেস বলে একটা জিনিস হয়। ডেজ অফ গ্রেস, ডেজ অফ গ্রেস। কিছু দিনের গ্রেস দেওয়া হয়, কিছু দিনের গ্রেস দেওয়া হয়। কত দিনের গ্রেস দেওয়া হয়? 3 দিনের গ্রেস দেওয়া হয়। কত দিনের? 3 দিনের গ্রেস দেওয়া হয়। তাহলে কি হচ্ছে? 4/5/2025 এটাকে বলে ডিউ ডেট। বুঝলেন ডিউ ডেট জিনিসটা কি? এটা একটু সুন্দর করে টুকে নেই, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব জরুরি। এমসিকিউ তে দেয়
ও তোকে একটা কোশ্চেন দিয়ে দেবে, জানিস ও তোকে কেমন কোশ্চেন দেবে? ও বলবে বিলের ডেট এত তারিখ, ধরো 4 মাসের বিল, তুমি বলো ডিউ ডেট কত হবে? এটা তোকে পরীক্ষায় কোশ্চেন দেবে, এমসিকিউ দেখবি বইয়ের ভিতরে প্রচুর এমসিকিউ আছে এগুলো, ডিউ ডেট। তাহলে দেখতে পারলি বুঝলি তোকে গ্রেস, আচ্ছা তোকে যদি বলে কতদিনের গ্রেস দেওয়া হয়, মনে রাখলো 3 দিনের গ্রেস দেওয়া হয়। গ্রেস দেওয়া হয় 3 দিনের, 3 দিনের গ্রেস দেওয়া হয়, ঠিক আছে তো 3 দিনের গ্রেস দেওয়া হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিল, লিখে রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসবেই এক্সামে, এটা দেবেই কিন্তু। হলো এত অব্দি? হলো টোকা ডিউ ডেট টোকা হলো তো? এবার দেখ তাহলে প্রথম জার্নালটা ক্লিয়ার তো, প্রথম জার্নালটা ক্লিয়ার, প্রথম জার্নালটা ক্লিয়ার, দ্বিতীয় জার্নালটাও ক্লিয়ার। তার মানে আমি ওর কাছে টাকা আনতে কবে যাবো? এখানে তো ডেট বলেছে, এই অঙ্ক তো অঙ্কে ডেট বলেনি, অঙ্কে ডেট বলেনি, তাহলে ওর কাছে কবে যাবো টাকা আনতে? ডিউ ডেট, মনে রাখবি ডিউ ডেট। গল্পটা বুঝতে পারছিস তো? আজকে, আজকে ও আমাকে বিল দিল, তাহলে আমাকে ওর কাছে টাকা আনতে কবে যেতে হবে? ডিউ ডেট টাকা আনতে যেতে হবে। তাই এখানে বলেছে দেখ, বলছে অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ মেড, মানে ডিউ ডেটে বিল ওয়াজ মেড মানে ডিউ ডেটে আমি ওর বাড়িতে চলে গেছি, ওকে আমি বিলটা দেখিয়েছি, ও আমাকে টাকা দিয়ে দিয়েছে, এটাকেই বলে মেড। আমরা যখন এরপরে আগামী অঙ্ক করবো, লিখবে অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড বলে দেবে, ডিসঅনার্ড, বুঝতে পারলি তো? মেডের জায়গায় বলো ডিসঅনার্ড। ডিসঅনার্ড মানে ডিউ ডেটে ওর বাড়িতে গেছি টাকা দিতে, ও টাকা দেয়, টাকা দেয়, ও ওই টাকা দেবে। কি বললাম বুঝতে পারলি তো? ডিউ ডেটে যাকে টাকা পায় তার বাড়িতে চলে গেছে, বলছে আমি বিলটা দিয়েছি, বলে দাও টাকা দাও, বিলটা দিলাম টাকা দাও, তোমাকে টাকা পেয়ে দাও, বলছে টাকা দেবো না। ও বললো টাকা দেবো না, সেটা হতে পারে, এটা আমরা পরবর্তী অঙ্ক, ঠিক আছে? আর কোনো অঙ্কে বলবে ডিউ ডেট বিল ওয়াজ মেড, কোনো অঙ্কে বলবে ডিসঅনার্ড, ঠিক আছে তো? তাহলে ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তাহলে আজ থেকে 3 মাস পর ওর বাড়িতে চলে গেছি, ওর বাড়িতে চলে গিয়ে কি করেছি আমি? আমি আমার পকেট থেকে বিল বের করে কি করলাম? বিলটা ওকে দিয়ে দিলাম, তাহলে বিলটা আমার কাছে আর আছে? বিল কি আমার কাছে আর আছে? বিল আমার কাছে নেই। তাহলে বিল কোথায় লিখেছিলাম? বিল স্যার বিল ডেবিট লিখেছিলেন, বিল আপনার থেকে চলে গেল, তাহলে বিল কি হবে? ক্রেডিট হয়ে গেল, বিল হয়ে গেল ক্রেডিট। 3 নম্বর পয়েন্ট লেখ, বিল হয়ে গেল ক্রেডিট। 3 নম্বর লেখ, বিল রিসিভেবল হয়ে গেল ক্রেডিট। কত টাকা দিলাম? বিল রিসিভেবল কি হলো? ক্রেডিট। স্যার বুঝলাম। ব্যাপারটা হচ্ছে বিলটা যখন আমি ওকে দিয়ে দিলাম, তার বদলে আমার কাছে কি আসলো? টাকা আসলো, টাকা আসলো। টাকা পেয়েছি। আরে মিট বলেছে মানে টাকা পেয়েছি। হ্যাঁ, না, না, মিট বলেছে বলেই কিন্তু আমি টাকাটা পেয়েছি। ঠিক আছে তো? তার মানে আমি যখনই বিল দিলাম সঙ্গে, সঙ্গে আমাকে টাকা দিল। টাকা দিলে কি হবে? আমার আমার পকেটে ক্যাশ বেরিয়ে যাবে। ক্যাশ বেরিয়ে গেলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। কত টাকা? ৳2,00,000 শেষ হয়ে গেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি সম্পর্কে? ব্যাপারটা বোঝা গেল? কি বললে বুঝতে পারলি? ১ম পয়েন্টটা ১ম টা কিন্তু ১ম টা আমি বলে দিলাম। ঠিক আছে? যে চ্যাপ্টার হয়ে গেছে সেই চ্যাপ্টার এমসিকিউ গুলো দিয়ে এঁকে মুখে বইয়ের এমসিকিউ করে ফেল। যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে করে ফেলিস, কিন্তু সুবিধা হবে, তোদের সুবিধা হবে, কারণ ফেলে রাখিস না। আর কিন্তু ৩০ দিন বাকি আছে পরীক্ষার, একদম ৩০ দিন বাকি, টাইম নেই কিন্তু। ভাবিস না কিন্তু এই পরীক্ষা এখন অনেক বাকি। ৮ তারিখ দিয়ে না, ৩০ দিনই ধর, ৩০ দিনই বাকি আছে, এই অনুযায়ী এগো। যা করার ৩০ দিনের মধ্যে করতে হবে, তারপরে বাকি সময় রিভাইজ করতে হবে, ঠিক আছে? ৩০ দিন বাকি আছে, সেই অনুযায়ী কিন্তু করা আরম্ভ কর। মানে যে চ্যাপ্টার হয়েছে সঙ্গে, সঙ্গে সেই চ্যাপ্টার এমসিকিউ গুলো করে ফেল। কোন বইতে? আমি যেই বইতে বলছি সেই বইটা, একে মুখার্জি বইটা আগে কর। আগে একে মুখার্জি বইটা কর। করে ফেল, করে ফেল, সময় রাখিস না। এই একে মুখার্জি বইটা আগে কর। তো ১ নম্বর অঙ্কটা বোঝা গেল তো? এই তো, এই যে। আগে একে মুখার্জি বইটা শেষ কর না। একটা সব। এই চ্যাপ্টার তো করালাম, কিন্তু শেষ হলো কি করে? তাহলে ওই বইটা করে ফেলতে। লিখবি কি? ফার্ম, পরের কোশ্চেন লিখ ফার্ম। সোল্ড গুডস টু এক্স। ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর রুপিস 2 lakhs.
ঠিক আছে, ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর রুপিস 2 lakhs, ঠিক আছে, অ্যান্ড রিসিভড ইজ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড, একই কোশ্চেন, আগের মতনই কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা একটু ঘোরাবো, চেঞ্জ করবো, অ্যান্ড রিসিভড হিজ অ্যাকসেপ্টেন্স payment after 3 months, full stop. Bill was discounted by firm at the rate 12% per annum. P full stop এটাকে per annum বলে, হ্যাঁ, P full stop এ per annum মানে কি রিপ্রেজেন্ট করে, per annum মানে বছর, per annum মানে বছরে, মনে রাখবি, অ্যাকাউন্টস করছিস জানবি আস্তে আস্তে, per annum মানে বছরে বোঝানো হয়, বছরে, হ্যাঁ, বছরে। ফুল স্টপ দিয়ে লেখ, অন দা ডিউ ডেট, on the due date bill was made, on the due date bill was made। এই ছিল কোশ্চেনটা, থেকে এর অ্যান্সারটা চলে আসবে। আস্তে আস্তে করবো, কোনো ব্যাপার নেই, আমরা সব ফার্মের বইতে অঙ্ক করছি, হ্যাঁ, ফার্মের বইতে, কার বইতে অঙ্ক করছি, ফার্মের বইতে। অ্যান্সার যখন লিখবি লেখ ইন দ্য বুকস অফ ফার্ম, লিখবি, হ্যাঁ, ইন দ্য বুকস অফ ফার্ম, কার বইতে অঙ্ক করছি, ইন দ্য বুকস অফ ফার্ম। কি বলেছে, ওই একই কথা, ফার্ম গুডস বিক্রি করেছে কাকে, এক্স কে, তাহলে ফার্মের দিক থেকে ভাব, হ্যাঁ, এক্স এর দিক থেকে নাও, তাহলে ফার্ম কি করেছে, বেচেছে, গুডস বেচেছে, কাকে বেচেছে, এক্স কে বেচেছে। তা আমরা কি জানি, এক্স কে বেচেছে মানে ধারে বেচেছে, মানে কিছু তো বলেনি ক্যাশে না ধারে, যখন নাম বলে দিয়েছে আমার ধারে বেচেছে, তা ধারে গুডস বিক্রি করলে তাকে কি বলা হয় বল, জার্নাল কি হবে, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, প্রথম জার্নাল লেখ, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কি লিখলাম, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা, 2 লাখ, এটা হলো এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ, প্রথম জার্নাল, হ্যাঁ, প্রথম জার্নাল কমপ্লিট হলো, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ। এবার কি বলেছে, তাহলে প্রথম কাজ, ফার্মের কাছে এক্স এসে গুডস কিনতে, ওকে গুডস বেচে দিয়েছি, ঠিক আছে, ধারে বিক্রি করেছে, তো ধারে বিক্রি করলে যাকে ধারে বিক্রি তাকে টাকা চাই, ওকে টাকা চাইলাম, বলে টাকা দাও, ও বললো এখন টাকা দিতে পারবো না, এখন আমাকে টাকা নেই, বলে কবে টাকা দেবো, বলে আজ থেকে 3 মাস পর টাকা দেবো, একই কথা। তাহলে আমি আবার এক্স এর উপর একটা চিঠি লিখলাম, এক্স এর উপর একটা চিঠি লিখলাম, ঠিক আছে, চিঠিতে লিখলাম যে ওকে 2 লাখ টাকা গুডস বিক্রি, ও বলছে 3 মাস পর টাকা দেবে, তাই তো, চিঠি লিখে ওকে আমি দিয়ে দিলাম, এবার চিঠিটা ও অ্যাকসেপ্ট করলো, চিঠিটা অ্যাকসেপ্ট করে আবার আমাকে দিয়ে দিল, তাহলে আমার কাছে কি আসলো, চিঠিটা আসলো, চিঠিটা কি হয়ে গেল, এখন চিঠি নেই, চিঠিটা হয়ে গেল দলিল, চিঠিটা হয়ে গেল কি দলিল, এই দলিল আমার কাছে কি একটা অ্যাসেটস, তাহলে আমার অ্যাসেট বাড়ছে, তাহলে অ্যাসেটটার নাম কি এখানে, বিল রিসিভেবল, অ্যাসেটের নাম কি হলো বল, বিলস রিসিভেবল। ভুল করো পেবেল বলবি, কেন পেবেল বলবি না, নিজেই বুঝতে কেন পেবেল বলা যাবে না, কারণ এটা কি আমার কাছে অ্যাসেট, তো বিল পেবেল মানে কি, বিলটা পে করতে হবে, আমাকে পে করতে হবে না, আমাকে টাকা পাবো, আমার কাছে রিসিভেবল, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 2 লাখ টাকা। কার থেকে বিল পাচ্ছি বল, বিলটা কার থেকে পেয়েছিলাম, এক্স এর থেকে, তাহলে লিখবো কি, টু এক্স অ্যাকাউন্ট, 2 লাখ, কার থেকে বিল পেলাম, এক্স এর থেকে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। আগের অঙ্কটা কি বলেছিল, ডিউ ডেটে বিল ওয়াজ মিট, তাই তো লিখেছিল আগে আমরা, ডিউ ডেটে বিল ওয়াজ মিট, মানে ডিউ ডেটে, যেই দিন ডিউ ডেট সেই দিন আমি এক্স এর বাড়িতে চলে গেছি, আমি ওকে বিল দিয়েছি, ওকে টাকা দিয়ে দিয়েছি, দেখি না, এবার এখানে কি তাই বলেছে, দেখ না তাই কি বলেছে, ভালো করে পড়, বলছে বিল ওয়াজ ডিসকাউন্টেড বাই দ্য ফার্ম, স্যার লাইনের মানে তো কিছু বুঝতে পারলাম, এটাই তো নতুন পয়েন্ট, আর এর উপর এমসিকিউ করবে, এর উপর এমসিকিউ দেবে, এই যে এখন যে লাইনটা বলছে, এই লাইনটার উপরে শুধু এমসিকিউ দেবে, অঙ্কের এমসিকিউ এরকম দেবে, বিল ওয়াজ ডিসকাউন্টেড বাই দ্য ফার্ম, এবার এক্স আমাকে কবে টাকা দেবে, আজ থেকে 3 মাস পর টাকা দেবে, আর টাকাটা আমার লাগবে আজকে, কি বললাম, গল্প বলবি না, জাস্ট স্টোরিটা বুঝতে পারলে কিন্তু তুই ক্লিয়ার হবে ব্যাপারটা, 4 নাম্বার সব ক্লিয়ার হবে। আমি এক্স এর কাছে 2 লাখ টাকা পাই, ও বললো আমি এখন টাকা দিতে পারবো না, কবে টাকা দেবো, 3 মাস পর টাকা দেবে, তখন আমি কি করলাম, আমি একটা লেটার লিখে ওকে দিলাম, ও লেটারটা অ্যাকসেপ্ট করে আবার আমাকে ফেরত দিয়ে দিল, আমাকে দিয়ে দিল, আমার কাছে হয়ে গেল বিল,
কিন্তু এই বিল চলে আসলো, যেই বিল আজকে চলে আসলো, কালকে আমার মনে হলো আমার তো এখন প্রচুর টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবেই আমার ব্যবসায়। আমার কাছে কেউ টাকা পাবে, তাকে 2 লাখ টাকা দিতে হবে। কিন্তু টাকা পাবো কোথায়? টাকা তো আমার কাছে নেই। টাকা তো আমি এক্স দেবে আজ থেকে ৩ মাস পর। তাহলে আমার আজকেই ২ লাখ টাকা লাগবে। তখন কি করব? তখন আমাকে কেউ বলল যে এরকম হয়। কি হয়? বলছে এই বিলটা তুমি ব্যাংকের কাছে বেচে দাও। তুমি এই বিলটা ব্যাংককে বেচে দাও। ব্যাংক তোমাকে টাকা দিয়ে দিবে। বলে এরকম হয়? এরকম হয়। তাহলে এই বিলটা আমি ব্যাংকের কাছে বেচে দিতে পারি। তাহলে এবার স্যার কোন ব্যাংকে বেচবো? যেকোনো ব্যাংকে বেচতে পারব না। আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর কোন ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আমাকে কোন ব্যাংকের কাছে বেচতে হবে? স্টেট ব্যাংকের কাছেই বেচতে হবে। বলে স্যার কেন? স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনি ধরুন আপনার যদি কোন ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে আপনি বেচতে পারবেন না। গল্প বলছি কেন বেচতে পারব না? আমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আমি বাড়ির সামনে একটা বন্ধন ব্যাংক আছে, আমি চলে গেলাম। আমি বলল দাও বিলটা বেচছি, দাও আমাকে ২ লাখ টাকা দাও। বলছে ঠিক আছে আমি তোমাকে ২ লাখ টাকা দিচ্ছি। কিন্তু এই বিলের টাকাটা পাবো কোনো গ্যারান্টি আছে? গল্প বুঝবে। এই বিলের টাকা পাবো কোনো গ্যারান্টি আছে? বলছে টাকা না পেলে তুমি আমাকে ধরবে, তোমাকে চিনিই না, তোমাকে ধরবো কোথায়? তাহলে তোমাকে কাজ করতে হবে, আমার আমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে তুমি পাবে, নাহলে পাবে না। যদি ও টাকা দিতে অস্বীকার করে, যদি টাকা না দেয় তখন আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। গল্পটা বুঝতে পারলে কি বললাম? তার মানে কি হবে? তার মানে এরকম হয় যে আমার যদি আজকেই যদি টাকার দরকার থাকে তখন আমি এই বিলটা ব্যাংকের কাছে বেচতে পারবো। ঠিক আছে? তবে মাথায় রাখতে হবে ব্যাংকে অ্যাকাউন্ট। ঠিক আছে? ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? তার মানে ব্যাংকের কাছে কিন্তু তোমাকে বিলটা বেচতে হবে। আচ্ছা স্যার ব্যাংকের কাছে যদি বিলটা বেচি, তাহলে ব্যাংক কি আমাকে পুরো ২ লাখ টাকা দেবে? বল দেখি, একটু ভাব দেখি। ব্যাংক ২ লাখ টাকা দেবে? আরে ব্যাংক যদি ২ লাখ টাকা দেয়, আমাকে যদি পুরো ২ লাখ টাকা দিয়ে দেয়, ব্যাংকে যে সমস্ত স্টাফরা চাকরি করছে ওদের মাইনা দেবে কোথা থেকে? ওদের মাইনাটা দেবে কোথা থেকে? বলছি ওদের মাইনে দিতে হবে, ওদের টাকা দেবে কোথা থেকে? তার মানে ব্যাংক পুরো ২ লাখ টাকা দেবে না। ব্যাংক কিছু টাকা কাটবে। স্যার কত টাকা কাটবে? আম ব্যাংক ব্যাংক আমার থেকে কিছু টাকা কাটবে। মানে ২ লাখ টাকা দেবে না। ২ লাখের মধ্যে কিছু টাকা কেটে বাকি টাকাটা দিয়ে দেবে। স্যার কত টাকা কাটবে? আচ্ছা, আমার ২ লাখ টাকা লাগছে কবে? আজকে। ব্যাংক এই ২ লাখ টাকা কবে পাবে? আজ থেকে ৩ মাস পর পাবে। তাহলে ব্যাংক আমার থেকে ৩ মাসের টাকা কাটবে। ৩ মাসের টাকা কাটবে। স্যার ৩ মাসের টাকা কত? দেখ না, 12% পার অ্যানাম মানে বছরে 12%। বছরে 12%, তাই তো? তাহলে বছরে 12%, আমি একটু হিসাব করছি দেখাচ্ছি দেখ। ২ লাখ টাকা, অ্যামাউন্ট হচ্ছে ২ লাখ টাকা। এবার 12%, 12% মানে 12/১০০। বুঝতে পারলি তো? 12% মানে 12/১০০। ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে করে দেখ, হিসাব করে দেখ। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা যেটা বলিনি। এই 12% মানে কি? এটা হচ্ছে বছরে, ১ বছরে এই টাকাটা কাটবে। তা আমার টাকা কি ১ বছর আটকে রেখেছিলাম? ক মাস আটকেছিলাম? ৩ মাস। তাহলে ৩/১২, স্যার ১২ বললেন কেন? কারণ এটা তো 12% তো ১২ মাসে। তাহলে ১ মাসে কত? বাই ১২, ৩ মাসে কত? ৩/১২। বুঝতে পারলি ব্যাপারটা কি? ৩/১২ কেন হলো? তাহলে এই ১২ কেটে দিবি। তাহলে আমি বললাম তো, আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি। তোর পরীক্ষায় এমসিকিউ করতে গেলে ক্যালকুলেটর অ্যালাও নেই কিন্তু। ঠিক আছে তো? তাহলে কি হবে এখানে? ২০০০ ইন্টু ৩ ৬০০০। তাহলে ব্যাংক তোর থেকে কত টাকা কাটবে? ৬০০০। তোর পরীক্ষায় এরকম একটা এমসিকিউ দেবে। মানে এরকমই একদম, শুধু জাস্ট ৬০০০ টাকা বের করতে হবে, এটা দেখানো। বুঝতে পারলি কি বললাম? কি করে বেরোলো এটা দেখে নে। বুঝতে পারলি কি করে বেরোলো? তাহলে ব্যাংক তোর থেকে ৬০০০ টাকা কাটবে। তাহলে ব্যাংক তোকে দেবে কত বল দেখি? ১,৯৪,০০০। ১,৯৪,০০০। বোঝা গেল? এই পয়েন্টটা বুঝতে পারলি ব্যাপারটা? আগের অঙ্কের সঙ্গে অঙ্কের ডিফারেন্সটা বুঝতে পারলি তো? এরকম একটা পয়েন্ট পাবি। তাহলে তুই ব্যাংকের কাছে বিল বেচলে ব্যাংক তোকে দিল কত? ১,৯৪,০০০ টাকা। তাহলে ব্যাংক দিলে, ব্যাংক কিন্তু ক্যাশ টাকা দেবে না। ব্যাংক ক্যাশ দেবে না। ব্যাংক তোর অ্যাকাউন্টে ফেলবে টাকাটা। ব্যাংক কোথায় ফেলবে? তোর অ্যাকাউন্টে। তুই ধর বন্ধন ব্যাংকে যে বিলটা পেয়েছিস, তোর বন্ধন ব্যাংকে মানলাম অ্যাকাউন্ট আছে, বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে ১,৯৪,০০০ ফেলে দেবে। ঠিক আছে? ও ১,৯৪,০০০ ফেলে দেবে। তাহলে তোর ব্যাংকের ব্যালেন্স বাড়লো না কমলো? বাড়লো। তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট কি করবো? ডেবিট করবো না ক্রেডিট করবো? ডেবিট। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ১,৯৪,০০০। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, এটা টুকাই ৬০০০ টাকা কি করে বেরোলো? কারণ এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এক জায়গায় টুকে রাখিস ৬০০০ টাকা কি করে বেরোলো? টুকেছিস? হলো? এবার দেখ, ১ লাইন ছাড়বো, ১ লাইন ছেড়ে লিখবো 2, ১ লাইন ছেড়ে লিখবো 2। আচ্ছা বল, বিলটা কি আমার কাছে আছে আর? বিল কি আমার কাছে? বিল কার কাছে আছে?
বিল ব্যাংকের কাছে, তাহলে বিল আমার কাছে নেই, তাহলে বিল আমার কাছে নেই মানে বিল চলে গেছে, বিল চলে গেলে বিলকে মানে বিল আমার কাছে নেই, তাহলে বিল চলে গেছে, তাহলে বিলটা কি করবো, ডেবিট করবো না ক্রেডিট করবো? ক্রেডিট করবো। লেখ টু বিল রিসিভেবল, টু বিলস রিসিভেবল। আগের কেসে কিন্তু বিল আমার কাছে ছিল। কত হলো? এখানে কত লিখবো বল, বিলে কত লিখবো বল, 2 লাখ টাকা লিখবো না 1,94,000 লিখবো, কি মনে হয়? বিল রিসিভেবলে কত লিখবো, 2 লাখ টাকা না 1,94,000? 2 লাখ টাকা, কারণ বিলের ভ্যালু কত ছিল, বিল তো 1,94,000 না, বিল তো 2 লাখ টাকা, বিল তো 2 লাখ টাকা, এখানে লিখবো 2 লাখ টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমার কাছে 2 লাখ টাকার বিল ছিল, সেই 2 লাখ টাকার বিল আমি ব্যাংকের কাছে দিয়ে দিলাম, আমার কাছে বিল নেই তাই বিল ক্রেডিট, ঠিক আছে তো? এবার প্রশ্ন হলো, এই যে মাঝখানে 6,000 টাকার একটা গ্যাপ আসলো না, এই 6,000 টাকাটা কি, এই 6,000 টাকাটা একটা ব্যাংক চার্জ কাটে, এই রকমের চার্জ কাটাকে কি বলা জানিস তো, ডিসকাউন্টিং চার্জেস। কি বলা হয়? ডিসকাউন্টিং চার্জেস। কি লিখবি, লিখ ডিসকাউন্টিং চার্জেস। আর জানিস তো ডিসকাউন্টিং চার্জেস, আমি তো ব্যবসা করছি, আমি তো ফার্ম, আমার কাছে কি এটা, এটা কি আমার কাছে ডিসকাউন্টিং, আমার কাছে কি ইনকাম নাকি খরচ হলো এটা? আমার কাছে কি, ফার্মের কাছে খরচ। এইটা কিন্তু ব্যাংকের কাছে ইনকাম, এটা ব্যাংকের কাছে না, আমি ব্যাংকের কাজ করছি না, আমি আমার কাজ করছি, আমার কাছে কি হলো, এটা খরচ হলো, খরচ তো ডেবিট হয়। ডিসকাউন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ভালো করে বুঝবি কিন্তু, বোঝার ব্যাপার জার্নাল। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এবার বল, এবার বল স্যার, এবার বল বিল কার কাছে, বল বিল কার কাছে, ব্যাংকের কাছে। তা 3 মাস পর এক্স এর কাছে টাকা চাইতে কে যাবে, আমি যাব নাকি এক্স যাবে, আমি যাব নাকি ব্যাংক যাবে? ব্যাংক যাবে, ব্যাংক যাবে। তাহলে আমরা কি ব্যাংকের বই করছি নাকি ফার্মের বই করছি? তাহলে আর কি এন্ট্রি হবে? আর কিন্তু এন্ট্রি হবে না, ভালো করে বোঝ কিন্তু, গল্প বুঝবি কিন্তু, গল্প। আগের অঙ্কটা হয়েছিল দেখ, আগের অঙ্কটায় স্যার, আগের অঙ্কে দেখ, আগের অঙ্কে এই এন্ট্রিটা হয়েছিল তো, এই এন্ট্রি হয়েছিল তো, এই এন্ট্রি কি এখন হবে না? কেন হয়েছিল? আগের অঙ্কে অ্যাকচুয়ালি বিল কার কাছে ছিল, আমার কাছে ছিল। তা যার কাছে বিল থাকে সেই টাকা চেতে যায়। তা বিল, আগের অঙ্কে বিলটা আমার কাছে ছিল তাই আমি টাকা চেতে গেছিলাম, আর এই অঙ্কে বিল কার কাছে? তাহলে টাকা চেতে কে যাবে? ব্যাংক যাবে, ব্যাংক যাবে। এই অঙ্কে আমি আমি যে তোকে থিওরি পড়ালাম না, এই অঙ্কে বল দেখি, আমি জিজ্ঞাসা করছি, বল দেখি ড্রয়ার কে? কোনো অসুবিধা নেই, ভুল হলে আমি শিখিয়ে দেবো। ব্যাংক ড্রয়ার, ভুল বলি, ড্রয়ার, ড্রয়ার কাকে বলে, যে বিল লেখে। তার মানে এখানে ড্রয়ার হচ্ছে ফার্ম, তাই তো? ড্রয়ি কে, ড্রয়ি, ড্রয়ি কে, ড্রয়ি হচ্ছে যার ওপর বিল লেখে, এক্স, ড্রয়ি হচ্ছে এক্স। কারণ এইগুলি তোকে পরীক্ষার এরকম কোশ্চেন তুলে দিয়ে বলে দেবে, বলবে বলো ড্রয়ার কে, ড্রয়ি কে, এগুলো বলবে কিন্তু। তাহলে ড্রয়ার কে যে লেখে তাকে বলে, যে বিলটা লেখে তাকে বলে ড্রয়ার, ড্রয়ার হচ্ছে ফার্ম। আর যার ওপর লিখলো, যার ওপর লিখলো তাকে কি বলে, ড্রয়ি, মানে ড্রয়ি হচ্ছে এক্স। এবার পেই কে, পেই, পেই মানে কি স্যার, পেই আমি বলছি, পেই মানেটা বলে দিই, আগের অঙ্কে আমি বলিনি পেই মানে কি, বললেন পরে বলো পেই জিনিসটা কি, পেই কি, এট দ্য এন্ড মানে ডিউ ডেটে এক্স কাকে পেমেন্ট করবে, এই অঙ্কে এক্স কাকে পেমেন্ট করবে, ব্যাংকে। এই অঙ্কে পেই হলো ব্যাংক, এই অঙ্কে পেই হলো ব্যাংক, বুঝতে পারলি তো? পেই কাকে বলে দেখ, ভালো করে শুনবি, পেই আমি আগে থিওরি পড়ার সময় বললাম, পেই কখনো কখনো ড্রয়ার পেই হয়ে যায়। আগের অঙ্কে ড্রয়ার ছিল পেই, আগের অঙ্কে পেই কে ছিল, ড্রয়ার পেই। ডিউ ডেটে এক্স এর গায়ে টাকা আনতে কে যাবে, ফার্ম যাবে। তা আগের অঙ্কে ফার্ম ছিল পেই, আর এই অঙ্কে ব্যাংক হলো পেই। সুতরাং তুই যদি বুঝিস তাহলেই ভালো, মানে তুই বুঝতে পারবি, বোঝার চেষ্টা করতে হবে, তুই এখানে মুখস্থ করতে পারবি না, কারণ এক একটা অঙ্কে এক রকম ট্রিটমেন্ট চলে আসে। তাহলে এই অঙ্কটা বোঝা গেল তো কি বললাম, এই অঙ্কটা বোঝা গেল তো কি বললাম, এই অঙ্কটা ভালো জিনিস ছিল, 3 নম্বর অঙ্কে চলে আসবে, একটা করে এরকম আসবে সব। লেখ, লেখ ফার্ম সোল্ড গুডস, লেখ ফার্ম সোল্ড গুডস টু এক্স, ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর রুপিস 2 lakhs and received his acceptance and received his acceptance. ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর রুপিস 2 lakhs, ফার্ম এক্স কে গুডস বিক্রি করে 2 লাখ টাকা দিয়ে, এন্ড রিসিভড হিজ অ্যাকসেপ্টেন্স মানে বুঝতে পেরেছিস, একই লেখা, পেবেল আফটার 3 months, পেবেল আফটার 3 months, দেখতে পাচ্ছি একই লেখা হচ্ছে, একই লেখা রাখছি, শুধু জাস্ট একটু একটু চেঞ্জ করছি, পেবেল আফটার 3 months ফুল স্টপ। ফার্ম এন্ডোর্স বলে একটা লয়ের ভাষা আছে, লয়ের ভাষা, এন্ডোর্স, এন্ডোর্স মানে জানিস, এন্ডোর্স মানে আমি বলেছি লয়ের ভাষা, এন্ডোর্স মানে কি,
এন্ডোর্স মানে দেওয়া, মানে প্রকৃত বেঙ্গলি মিনিং হচ্ছে হস্তান্তর করা। আমি একটা কথা বলি, ধর সাপোজ ধর আমি ওর কাছে টাকা পেতাম, আমি ওকে টাকা চাইলাম, ও বললো এখন দিতে পারবো 3 মাস পর দেবো। আমি একটা লেটার লিখলাম, লেটার লিখে ওকে দিলাম, ও লেটারটা অ্যাকসেপ্ট করে আমাকে দিয়ে দিল, এটা আমার কাছে হয়ে গেল বিল। ঠিক আছে, এবার আমার কাছে কিন্তু টাকা পেতে পারে। এবার আমার কাছে ধর কেউ টাকা পায়, ঠিক আছে, ওই বিলটা আমি আবার তাকে দিই। তার মানে আমি কি বলবো, আমি বলবো কাকে দিল মানে কি, সাপোজ ধর ধর মিস্টার রহিম আমার কাছে টাকা পায়, রহিমকে দিয়ে দিল, তাহলে আমি বলবো বিল এন্ডোর্স টু রহিম। বুঝতে পারলি এন্ডোর্স মানে কি? এন্ডোর্স মানে বোঝা গেল? এবার মানেটা বোঝা, এন্ডোর্স মানে দিয়ে দেওয়া, কাউকে হস্তান্তর করা, কাউকে দিয়ে দেওয়া, হয় না? ধর আজকে আমি কারোর থেকে একটা চেক পেলাম, এবার আমার কাছে যে টাকা পাই আমি চেক টাকা দিয়ে দিলাম, এন্ডোর্স, এটা বলে এন্ডোর্স। ফার্ম এন্ডোর্স, লাইক ফার্ম এন্ডোর্স হিজ অ্যাকসেপ্টেন্স, হিজ অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, টু মিস্টার সি, টু মিস্টার সি, ফুল স্টপ। এবার মিস্টার সি কে, এখন তোদের মানে প্রশ্ন হলো স্যার আপনি আপনি বিলটা তো পেলেন, আপনি তো এক্স এর থেকে বিলটা পেলেন, তাহলে এক্স এর থেকে বিলটা পেয়ে আপনি সি কে কেন দিলেন? তুই নিজে কমন সেন্স খাটা। আজকে 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 আমি আমি তোর থেকে বিলটা পেলাম, পেয়ে আমি তোর অন্য কাউকে দিলাম, কেন দিলাম? সে আমার কাছে টাকা পেল, সে তো আমাকে টাকা পেল। আজকে আজকে আমি কাকে চেক, আজকে আমি কাকে টাকা দেবো? আজকে আমি টাকাটা কাকে দেবো? যে আমার কাছে পায় তাকেই তো টাকা দেবো, হ্যাঁ কি না? যে আমার কাছে টাকা পায় তাকেই তো টাকা দেবো। তার মানে আমি সি কে কেন বিলটা দিলাম? কারণ সি আমাকে টাকা দেবে। তাহলে যে আমার কাছে টাকা পায় তাকে কি বলা হয়? ক্রেডিটার্স। ক্রেডিটার্স বলা হয় না? ডেটার্স কাকে বলে? যাদের কাছে আমরা টাকা পাই। এখানে এক্স হচ্ছে ডেটার্স আমার কাছে, কিন্তু সি হচ্ছে ক্রেডিটার্স। লেখ মিস্টার সি কমা দিয়ে লেখ ক্রেডিটার্স, ঠিক আছে তো? ফর রুপিস, লেখ ফর রুপিস, ফর রুপিস 2,20,000 in in full settlement, in full settlement, ঠিক আছে, অফিস ক্লেম। খুব ভালো অঙ্কটা দিয়েছে, অঙ্কটা খুব ভালো দিয়েছে, অফিস ক্লেম। লাইনটা আমরা ধরে ধরে করবো, কোনো চিন্তা নেই, কিন্তু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নিই, সলিউশনে চলে আসবে। তাহলে এটা করবো কি, ইন দ্য বুকস অফ ফার্ম, ফার্মের বইতে অঙ্ক করবো, ইন দ্য বুকস অফ ফার্ম, ইন দ্য বুকস অফ ফার্ম কি লিখছে? ফার্ম সোল্ড গুডস টু এক্স, জার্নালে কি হবে? ফার্ম এক্স কে গুডস বিক্রি, জার্নাল কি হবে বল, শেখালাম। 1 নম্বর এন্ট্রি কি হবে বল, বল ফার্ম এক্স কে 2 লাখ টাকা দিয়ে গুডস বিক্রি, জার্নাল কি হবে? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 lakhs 2 lakhs, ঠিক আছে? এই একই উদাহরণ বলবো, ফার্ম এবার এক্স থেকে টাকা চেয়েছে, ফার্ম বললো, ফার্ম এক্স থেকে 2 লাখ টাকা চাইলো, তো এক্স বলে এখন টাকা দিতে পারবো, আমি আজ থেকে 3 মাস পর টাকা দেবো, ওই একই কথা। তাহলে ফার্ম একটা চিঠি লিখলো, চিঠি লিখে এক্স কে দিল, এক্স চিঠিটা অ্যাকসেপ্ট করে আবার ফার্মকে দিয়ে দিল, ফার্মের কাছে কি আসলো? বিল আসলো, ফার্মের কাছে হয়ে গেল বিল। তাহলে কি লিখবো? বিল আসলো, লাইক টু, এই সরি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, লাইক বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, কি লিখলাম? কত টাকা? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে 2 লাখ টাকা, ঠিক আছে। কার থেকে আসলো বিলটা বল? বিলটা কার থেকে আসলো? এক্স এর থেকে, এক্স এর থেকে, তাহলে কি লিখবো বল? টু টু এক্স অ্যাকাউন্ট, টু কি লিখবো? টু এক্স অ্যাকাউন্ট, কত টাকা? 2 lakhs 2 lakhs, হয়ে গেল এটা। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল পুরো। এইবার কি বলছে, আমরা কত অবধি করলাম? এত অবধি কাজ হলো, দেখ এত অবধি পুরো করে ফেললাম, এত অবধি। এবার কি বলছে, এবার ফার্মের কাছে মানে আমার কাছে সি রোজ আসে, বুঝলে, সি রোজ আসে টাকা চাইতে। এবার আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারছি না। আমার কাছে টাকা দিতে পারছি না, ঠিক আছে তো? এইবার আমার একটা পার্টি ছিল এক্স, এক্স এর কাছ থেকে আমি বিল পেয়েছি। এবার সি মানে আমার যে ক্রেডিটার্স, যে আমার কাছে টাকা পায়, যার থেকে আমি মাল কিনেছি ধারে, ও আমার কাছে কত টাকা পায়? 2,20,000 টাকা পায়। ও আমাকে টাকা চাইছে, ও আমাকে টাকা চাইছে, ও আমাকে টাকা দিতে আসলো, ও আমাকে বলে টাকা দাও। আমি বললাম আমার কাছে টাকা তো নেই, আমার কাছে টাকা নেই, আমি এখন টাকা দিতে পারবো না। তাহলে একটা কাজ করতে পারি, আমার কাছে বিল আছে, তুই বিলটা নিয়ে যাও, এটা আমি করতে পারি। আমার কাছে টাকা নেই, তুমি কাজ করো, আমি এখন টাকা চাইলে আমি টাকা দিতে পারবো, টাকা নেই আমার কাছে, ঠিক আছে? তাহলে তুমি কাজ করতে পারো, আমার কাছে আমিও তোমার থেকে মাল কিনে কাউকে না কাউকে ধারে বিক্রি করেছি, তার থেকে তার কাছে টাকা যখন চাইছি সে টাকা দিতে পারছে না, ও আমাকে একটা বিল দিয়ে, তুমি কাজ করো, সেই বিলটা তুমি নিয়ে চলো, ঠিক আছে?
এবার তখন সি ভাবলো টাকা, বলছে তাহলে সেই বিলের টাকা কবে পাবো? আমি বললাম আজ থেকে 3 মাস পর পাবে। বলছে কোনো কিছু করার টাকা নেই তো টাকা দিতে পারবো, তোমার এই একটা উপায় আছে, তুমি বিলটা নিতে পারো, এছাড়া কোনো উপায় নেই, টাকা পাবে না। তোমাকে তাহলে টাকা পাওয়ার জন্য 3 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে তো? তো এবার ও রাজি হতেও পারে, নাও রাজি হতে পারে। তো বললো ঠিক আছে, দাও তুমি আমাকে বিল দাও, তুমি আমাকে বিল দিয়ে দাও। তার মানে এখন বিল আমার কাছে ছিল, এখন বিলটা কার কাছে চলে গেলো? আমার কাছ থেকে সির কাছে চলে গেল, সির কাছে চলে গেল বিল। তাহলে বিল কি আমার কাছে আছে? না। তাহলে বিল কি ছিল স্যার? বিল ডেবিট ছিল, বিল ডেবিট ছিল। এখন বিল আমার কাছে যদি থাকে তাহলে ডেবিটই থাকবে, কিন্তু বিল আমার কাছে আছে না স্যার, বিল কার কাছে গেছে? সির কাছে গেছে। তাহলে বিল বাড়ছে না কমছে? তাহলে বিলটা কি করবো? ডেবিট হবে না ক্রেডিট হবে? বিল ক্রেডিট হয়ে গেল। এইবার এই বিলটা কাকে দিল? সি কে দিলাম। আচ্ছা সি কে ছিল? সি ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স কে তুই টাকা দিলাম, তা ক্রেডিটার্স কে টাকা দিলে ক্রেডিটার্স এর ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে, কমছে। ক্রেডিটার্স এর ব্যালেন্স কমছে। ক্রেডিটার্সটাকে কি বলা হয়? ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি। তাহলে লাইবিলিটি পেমেন্ট করলে লাইবিলিটি বাড়ে না কমে? লাইবিলিটি কমে যায়। লাইবিলিটি কমে যায়, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ডেবিট। তাহলে কি করব? সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, বোঝা গেল? সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, বুঝলি? আলটিমেটলি ঘুরে ফিরে কি আসছে? জার্নাল। জার্নাল যদি ভালো করে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক কিছু নয়। 3 নম্বর পয়েন্ট লিখব, সি অ্যাকাউন্ট ডেবিট, সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, টু সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, দাঁড়া একটা কথা, আমি 2 লাখ 2 লাখ লিখিস না, 2 লাখ 2 লাখ লিখিস না, কিন্তু ব্যাপারটা কি? সি আমার কাছে কত টাকা পেতো বল দেখি? 2,20,000 টাকা লিখলাম, 2,20,000 লিখলাম। সি আমাকে কত টাকা পেতো সেই টাকাটা লিখি, ঠিক আছে তো? কিন্তু সি কে কি আমি 2,20,000 টাকা দিয়েছি? আমার কাছে বিল কি 2,20,000 টাকার বিল ছিল? কত টাকার বিল ছিল? তাহলে ওকে কত দিই? 2 লাখ টাকা রেখে দিলাম, 2 লাখ, ঠিক আছে তো? তাহলে 20,000 টাকা তো এখনো বাকি আছে, বল 20,000 টাকা বাকি আছে তো? কিন্তু এখানে একটা কথা বলেছে, আমি হাইলাইট করেছি, কি একটা কথা বলেছে এখানে একটা কথা বলে, ফুল সেটেলমেন্ট বলেছে। ফুল সেটেলমেন্ট মানে কি? তো ফুল সেটেলমেন্ট মানে কি? ধর আমার কাছে সি 2,20,000 টাকা পায়, ওকে আমি 2 লাখ টাকা দিয়েছি, যখন 2 লাখ টাকা দিলাম বললাম তুমি এখানেই সেটেল করে দাও। সেটেল করে দাও মানে কি? মানে সেটেল করে দাও মানে কি? আর টাকা দেবো না, 20,000 টাকা দেবো না, এটাকে বলে সেটেল করে দাও। যদি এই কথাটা না বলতো তাহলে 20,000 টাকা ও আবার পরে আসতো। যদি এই সেটেলের কথা না বলতো তাহলে 20,000 টাকা নিতে কিন্তু আবার আসতো, বুঝতে পারলি তো? যদি কোশ্চেনে সেটেলের কথা না বলতো তাহলে 20,000 টাকা নিতে আবার আসতো। তাহলে কি হয়েছে? সেটেল হয়ে গেছে, তাহলে কি 20,000 টাকা ও চাবে? না। তাহলে বল তুই নিজের দিক দিয়ে ভাব, তোর কাছে কেউ 2,20,000 টাকা পেত, তাকে তুই 2 লাখ টাকা দিয়ে দিস, সে বলল যাও আর টাকাই দাও না। তোর কাছে এটা ভালো হলো না খারাপ হলো? তো এটা কি হলো? তুই ডিসকাউন্ট পেলি না? তুই এটা ডিসকাউন্ট দিলি না পেলি বল দেখি? পেলাম। আর ডিসকাউন্ট পেলে তাকে কি বলে? ডিসকাউন্ট রিসিভ, রিসিভ। আর ডিসকাউন্ট রিসিভ কি হতো? কেই হতো না? তাই কারণে ডিসকাউন্ট, টু ডিসকাউন্ট রিসিভ, লাইক টু ডিসকাউন্ট রিসিভ, লাইক টু ডিসকাউন্ট রিসিভ 20,000। কিছু বুঝতে পারছিস কি অঙ্কগুলো? দেখ আমি এক একটা করে পার্ট পার্ট করে করছি, দেখ সব এক একটা করে পার্ট, আমি সব কিছু কভার করে দিচ্ছি, সব কভার করে দিচ্ছি। তাহলে বল, এটা হয়ে গেল, বল এটা বোঝা গেল তো? হলো তো? এটা বলতে পারি? আচ্ছা আমাকে বল, আমাকে বল, ডিউ ডেটে, ডিউ ডেটে তো এক্স এর কাছে টাকা আনতে কে যাবে? আমি যাব না সি যাবে? সি যাবে। তাহলে তার এন্ট্রি হবে না আমার কাছে? আচ্ছা এই অঙ্কটাই আমি জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি। ধর সাপোজ ধর এই অঙ্কটায় বলে ইন ফুল সেটেলমেন্ট নেই। ধর ইন ফুল সেটেলমেন্ট অঙ্কটাই নেই। তাহলে জার্নাল কি হবে? বল দেখি। ধর ইন ফুল এখানেই শেষ অঙ্ক। যদি এটা বল, বল। এটাই বল জার্নাল কি হবে? তো কোশ্চেনটা ঢুকে নে, এটা সুবিধা হবে কোশ্চেন ঢুকে নে। যে সেটা 4 নম্বর করে দে। কোশ্চেন নম্বর 4 করে দে।
এটা কোশ্চেন নাম্বার 4 পড়বে। যদি এটা বলতো তাহলে কি? 4 নম্বর কোশ্চেন এটা। ভালো কোশ্চেন দিয়েছি 4 নম্বর কোশ্চেন করে নিন। পুরো কোশ্চেনটা, পুরো কোশ্চেনটা, পুরো কোশ্চেনটা। তোকে পুরো কোশ্চেনটা টোকা হলে জার্নালটা করে ফেল, জার্নালটা করে ফেল। একদম সোজা জার্নাল, জার্নাল একদম সোজা হবে, কোনো কঠিন নেই। মানে প্রথম দেখ 1 নম্বর 2 নম্বর তুই দেখতেই পাচ্ছি এটাই হবে, 1 আর 2 এটাই হবে, চেঞ্জ হবে না। 1 নম্বরের জার্নালটা কি হবে? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? লিখলাম তো, কি লিখলি বল? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 2 লাখ 2 লাখ, কোনো সন্দেহ নেই এখানে। 2 নম্বর পয়েন্ট কি লিখবো? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স 2 লাখ 2 লাখ। ঠিক আছে তো? 3 নম্বর এন্ট্রিটা দেখ, শুধু 3 নম্বর এন্ট্রিটা চেঞ্জ হবে। বলতে পারবি 3 নম্বর এন্ট্রিটা কি হতে পারে? কি মনে হচ্ছে 3 নম্বর এন্ট্রিটা কি হবে? হোক না ভুল হোক, বল, চেষ্টা কর। 3 নম্বর এন্ট্রিটা কি হতে পারে? 3 নম্বর এন্ট্রিটা কি হতে পারে? কি মনে হচ্ছে? চেষ্টা কর না। এখানে লেখা আছে, এখানেই লেখা আছে। জার্নাল এটাই হবে। শুধু অ্যামাউন্টটা কি চেঞ্জ ফেঞ্জ হতে পারে। জাস্ট একটু বল, আগের অঙ্কটা কি বলেছিল? বলেছিল সি আমার কাছে 2,20,000 টাকা পায়। ওকে 2 লাখ টাকা দিয়ে বলেছি এখানেই খাতা বন্ধ করে দাও। কিন্তু এখানে খাতা বন্ধ করার কথা বলা আছে? না। তার মানে কি? ও আমাকে 2,20,000 টাকা পায়, ওকে 2 লাখ টাকা দিয়েছি। তাহলে 20,000 টাকা পরে নেবে কি নেবে না? পরে নেবে কি নেবে না? অবশ্যই পরে নেবে। তাহলে জার্নালটা কি করবো? সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল কত করবে? 2 লাখ 2 লাখ। বুঝতে পারলি? 2 লাখ 2 লাখ। স্যার 2 লাখ 20 লিখবেন না সি? তুই 2 লাখ 20 কি করতে লিখবি? বল, তুই বল 2 লাখ 20 কি করতে লিখবি? 2 লাখ 20 মানে তুই দিয়েছিস কত? 2 লাখ টাকা দিয়েছিস। 20,000 টাকা পরে দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। দিতে হবে। তাহলে কি লিখবি জার্নালটা? জার্নাল লিখবি সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল 2 লাখ 2 লাখ। এটাই হবে অ্যান্সার। এবার কোনো ডাউট থাকলে, কোশ্চেন থাকলে করতে পারিস। স্যার এখানে ডিসকাউন্ট কেন ডিসকাউন্ট হবে? তোকে কি সি ডিসকাউন্ট দেবে বলেছে? সি বলেছে না আমি কোনো ডিসকাউন্ট দেব না। আমি কোনো ডিসকাউন্ট দেব না। 20,000 টাকা আমি নিতে আসবো পরে। এখন দিতে পারছো না, 2 মাস পর আসবে, নেবই টাকা 20,000 টাকা। 20,000 টাকা ছাড় হবে না। 20,000 টাকা নেবই। তাহলে বুঝতে পারলি অঙ্কটার চেঞ্জ কি হলো দুটোর মধ্যে? ফুল সেটেলমেন্ট আর ফুল সেটেলমেন্ট না থাকলে কি চেঞ্জ হয়? আমি আজকে যে কোনো অঙ্ক করে দিচ্ছি, এর উপর বেস করে একে মুখার্জির বইতে কোন কোন অঙ্ক কভার করতে পারি সেগুলো দিয়ে দেবো। মানে আজকের অঙ্ক করার উপর বেস করে তুই একে মুখার্জির কোন কোন অঙ্ক করতে পারবি সেগুলো আমি দিয়ে দেবো। এখনো পর্যন্ত যা যা অঙ্ক করালাম একে মুখার্জির বইয়ের প্রথম 4 টা অঙ্ক করে ফেলতে পারবি। যা যা করালাম 4 টা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে তো? কারণ এমসিকিউ করার আগে নাকি অঙ্কগুলো একটু বেসটা ক্লিয়ার করে, তাহলে এমসিকিউ ফটাফট হয়ে যাবে। বইয়ের মধ্যে ফটাফট রাইট মেরে দিতে পারবে। ঠিক আছে, 4 হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা টোক, 5 নম্বর কোশ্চেনটা টোক। খুব সুন্দর অঙ্ক হবে। 5 নম্বর অঙ্কটা খুব সুন্দর হবে কোশ্চেনটা। এবার 5 নম্বর অঙ্কটা কি বলবো জানিস তো?
5 নম্বর কোশ্চেনটা লেখ, হ্যাঁ লেখ ফার্ম সোল্ড গুডস, লেখ ফার্ম সোল্ড গুড, লেখ ফার্ম সোল্ড গুডস কস্টিং রুপিস 1,60,000, costing rupees 1,60,000. Farm sold goods costing rupees 1,60,000 for rupees 2 lakhs. For rupees 2 lakhs. তখন লাইনের মানে বলতে পারে ফার্ম গুডস বিক্রি করছে যেই গুডসের দাম 1,60,000, বিক্রয় মূল্য কত 2 লাখ টাকা। তার মানে 1,60,000 তোকে ঘাবড়ানোর জন্য 1,60,000 কোনো কাজ নেই। মানে ফার্ম কাউকে গুডস বিক্রি করেছে 2 লাখ টাকা দিয়ে বিক্রি করেছে, কিন্তু এই গুডস গুলো বিক্রি করার জন্য গুডস তো কিনতে হয়েছিল, ওর কিনতে লেগেছে 1,60,000। তা কিনতে কত টাকা লেগেছে এটা আমার খুব জরুরি নাকি বিক্রয় মূল্য তো জরুরি? সেলিং প্রাইস। তো ফার্ম সোল্ড গুডস কস্টিং 1,60,000 ফর রুপিস 2 lakhs। ঠিক আছে, কাকে বিক্রি করছে? একই উদাহরণ, আমাদের উদাহরণ একই চলছিল। কাকে বিক্রি করছিলাম গুডস গুলো? এক্স কে, লেখ 2x, লেখ 2x, লিখেছিস তো 2x, and received his acceptance 2x, and received his acceptance and received his acceptance, ঠিক আছে, received his acceptance payable after 3 months, payable after 3 months। মানে বুঝলি কোন উদাহরণ, কোন গল্প দেখেছিস? এখন আমাদের গল্প চেঞ্জ হয়নি, পুরো সেম গল্প হয়েছে, payable after 3 months। মানে এক্স কে 2 লাখ টাকার গুডস ধারে বিক্রি করেছি, এক্স কে টাকা চেয়েছি, ও বলে এখন টাকা দিতে পারবো না, আজ থেকে 3 মাস পর টাকা দেবো। তো ফার্ম এক্স এর উপর একটা বিল লিখেছে, তার মানে এক্স ওই বিলটা অ্যাকসেপ্ট করে ফার্মকে আবার দিয়েছে। ফার্মের কাছে কি হয়ে গেল? বিল চলে আসলো। এখনো পর্যন্ত তো অঙ্ক হয়ে গেল। এবার কি বলেছে? খুব ভাইটাল পয়েন্ট, লেখ ফার্ম। এবার আরেকটা সিনারিও চলে আসলো। ফার্ম, লেখ ফার্ম সেন্ট বিল, ফার্ম সেন্ট বিল, তার মানে ফার্ম বিলটা সেন্ড করেছে, ফার্ম বিলটা সেন্ড করেছে, ঠিক আছে, সেন্ড বিল টু হিজ ব্যাংক, টু হিজ ব্যাংক, ফার্ম বিলটা ব্যাংকে সেন্ড করেছে। এখন তুই বলবি স্যার ফার্ম ব্যাংকে বিলটা সেন্ড করলো কেন? বিলটা কি বেচার জন্য? বিলটা কি বেচার জন্য? আবার বলছি, ফার্ম বিলটা ব্যাংকে সেন্ড করেছে কেন? বিলটা কি বেচার জন্য? সেটা দেখি আর কিছু বলেছে নাকি। আর মানে জেনারেলি বিলটা যখন ফার্ম ব্যাংকে সেন্ড করে অনেকে ভাবে ব্যাংকে বেচার জন্য সেন্ড করেছে, নাও তো হতে পারে। দেখি না কেন সেন্ড করেছে, কেন সেন্ড করেছে। ফার্ম সেন্ড বিল টু হিজ ব্যাংক, ঠিক আছে, ফর কালেকশন, ফর কালেকশন। গল্পটা ভালো করে বুঝবি, গল্পটা ভালো করে বুঝবি। ধর আমি এক্স কে 2 লাখ টাকা দিয়ে ধারে গুডস বিক্রি করেছি। তো আমি এক্স এর কাছে আজকে টাকা ছিলাম, ও বললো আজকে টাকা দেবো না। কবে টাকা দেবো? 3 মাস পর। আমি এক্স এর উপর একটা চিঠি লিখলাম, চিঠি লিখে এক্স কে দিলাম, এক্স এটা অ্যাকসেপ্ট করে আমাকে দিয়ে দিল। তা 3 মাস পর আমি আমি চলে যাবো এক্স এর কাছে 2 লাখ টাকা তুলতে, 2 লাখ টাকা আনতে চলে যাবো। এবার আমার ব্যবসা হচ্ছে কোথায়? কলকাতায়। আর এক্স এর ব্যবসা কোথায় জানিস? বোম্বেতে। এক্স এর ব্যবসা কোথায়? বোম্বেতে। এইবার একটু জাস্ট গল্পটা বা ইমাজিন কর, এর ব্যাপারটা বোঝ। 3 মাস পর অর্থাৎ ডিউ ডেটে যখন আমি এক্স এর দোকানে যাব 2 লাখ টাকা আনতে, বা আমি না যাই কাউকে পাঠাবো, কাউকে পাঠাবো, তো এখান থেকে বোম্বে যাব 2 লাখ টাকা আনতে, তাহলে তুই বল তোর খরচা হবে কি হবে না? এবার টাকা বোম্বে গেলেই তো আসতে পারবে না, তার মানে যাকে পাঠাবো মিনিমাম 2 দিন এমনি যেতে টাইম লাগবে। যদি ট্রেনেও যদি পাঠায়, ট্রেনে পাঠাবো, আবার আবার ট্রেনে আসবে, তারপর ওখানে কোনো একটা হোটেল ভাড়া করে থাকবে, খরচাপাতি, মানে 3-4 দিনের একটা গল্প, 3-4 দিনের গল্প। এবার আমি আমার কোম্পানির স্টাফকে পাঠাবো, সেই স্টাফ যদি যায় তাহলে স্টাফের তো কাজ বন্ধ হয়ে গেল এইদিকে, তাহলে আমার অনেক রকম ক্ষতি। ঠিক আছে তো ব্যাপারটা বুঝতে পারলি? মানে অর্থাৎ এই 2 লাখ টাকা আনতে গিয়ে দেখা গেল 10-15 হাজার টাকা খরচা হয়ে গেল। তুই ব্যাপারটা বুঝি, 2 লাখ টাকা আনতে গিয়ে 10-15 হাজার টাকা খরচা হয়ে গেল, তাহলে আলটিমেটলি তোমার হাতে এসে পৌঁছলো কত? 1,80,000, 1,80,000-85,000 এরকম হাতে এসে পৌঁছলো। আমার কত টাকা লস হয়ে গেল না ব্যাপারটা? বা 2 লাখ টাকার জায়গায় আমার 20,000 টাকা কমই আসলো, এমনি 3 মাস পর আসবে আরো কম টাকা আসবে, এমনি আমার ক্ষতি। এইবার আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমাকে কেউ বললো এরকম কাজ হয়। কিরকম কাজ? তুমি ব্যাংকের কাছে বিলটা জমা দিয়ে দাও, ব্যাংক ওর থেকে 2 লাখ টাকা তুলে তোমাকে দিয়ে দেবে। এর জন্য ব্যাংক কেউ চান না কত হবে? 50-100 টাকা। বল 20,000 টাকা খরচা করা ভালো নাকি 50-100 টাকা খরচা করা ভালো? 50-100 টাকা খরচা করা ভালো, 20,000 টাকা কেন খরচা করবো? যখন এরকম অফার আছে আমি কেন করবো?
কি করেছে এরকম অফার আছে? আজকে ধর আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, এইবার যাকে গুডস বিক্রি হয়েছে এক্স কে, ওরও ওরও নিশ্চয়ই এবার ওরও নিশ্চয়ই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ও কি করবে? ওর স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকতে পারে। আমি যখন আমার স্টেট ব্যাংকে বিলটা পাঠিয়ে দেবো, এবার বোম্বেতে বোম্বেতে স্টেট ব্যাংক আছে। ও আবার এই বিলটা মানে আমার যে লোকাল যে স্টেট ব্যাংক আছে সেই স্টেট ব্যাংক বোম্বের স্টেট ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করবে। বলবে আমি তোমাকে বিল পাঠিয়ে দিচ্ছি, তুমি এই বিলের টাকাটা কালেক্ট করো। তুমি কালেক্ট করে আমার এই অ্যাকাউন্টটা পাঠিয়ে দাও। আর ব্যাপারটা বুঝতে পারলি তো? তার মানে এরকম অনেক সময় বেঁচে যাবে, অনেক ভালো জিনিস এটা। যেটা কিন্তু বিল বেচলাম না কিন্তু ব্যাংকে। আমি কি ব্যাংকে থেকে বিল বেচেছি? না, বিল বেচেছি। আমি বিলটা পাঠিয়েছি টাকা কালেক্ট করার জন্য। এটাকে বলে বিল সেন্ড ফর কালেকশন। তো বইতে আরো একটা অঙ্ক হয়ে গেল। এটা করানোর পর বইয়ের আরেকটা অঙ্ক হয়ে গেল। বিল সেন্ড ফর কালেকশন। ঠিক আছে তো? তাহলে কি বললাম? ফার্ম সেন্ড বিল টু হিজ ব্যাংক ফর কালেকশন। ঠিক আছে তো? ফুল স্টপ লিখ। অন ডিউ ডেট, অন ডিউ ডেট, অন ডিউ ডেট বিল ওয়াজ মেড। আচ্ছা, বিল ওয়াজ মেড মানে বুঝতে পারছিস তো? বিল ওয়াজ মেড মানে টাকা পাওয়া গেছে। মেড মানে টাকা পাওয়া গেছে। ঠিক আছে? বিল ওয়াজ মেড। তাহলে ডিউ ডেটে এক্স এর কাছে টাকা আনতে কে যাবে? ব্যাংক যাবে, কিন্তু ব্যাংক বা ব্যাংকের কোনো প্রতিনিধি বা ব্যাংকের কোনো এজেন্ট যাবে টাকা আনতে। ঠিক আছে তো? এই কাজটা করার জন্য ব্যাংক একটা চার্জ নেবে, অবশ্যই চার্জ নেবে এই কাজটা করার জন্য। ব্যাংক চার্জ নেবে, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। ভাব ব্যাংক কত কম টাকা চার্জ দিত, দেখাচ্ছি। ব্যাংক চার্জ ₹50। এর জন্য ব্যাংক 50 টাকা চার্জ দিচ্ছে, বুঝলে? এত কম। মাত্র 2 লাখ টাকা কালেক্ট করার জন্য 50 টাকা চার্জ দিচ্ছে ফর ইজ সার্ভিস। ও যে সার্ভিসটা দিল তার জন্য 50 টাকা। তাহলে কেউ কি 10-15 হাজার টাকা খরচা করবে? আরে বোম্বেতে খুব চিপ করে থাকলেও গেলেও তো অনেক খরচা হবে। ঠিক আছে তো? আর যখন কোনো স্টাফকে পাঠাবে তখন তো নিশ্চয় বাজে বাজে হোটেলেও রাখবে না। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে। তারপর যে যে তোর ট্রেনে পাঠাবে, ট্রেনের মানে একটা ভালো ট্রেনে দিতে হবে। ঠিক আছে তো? একটা খরচা হবে। যখন কোম্পানি যখন স্টাফ যখন যাবে, ঠিক আছে তো? একটা কোম্পানির স্টাফদের যখন পাঠানো হয় খুব ভালোভাবে পাঠানো হয়। ঠিক আছে তো? ফর হিজ সার্ভিস। তাহলে প্রচুর খরচা হবে যদি পাঠায়। তা ওই কাজটা কেন করবে? কেন পাঠাতে হবে যখন এই অফারটা আছেই? তাহলে বোঝা গেল। এন্ট্রিটা করবে, এবার এন্ট্রিটা করবে। দেখ প্রথম দুটো এন্ট্রি সেম, প্রথম দুটো এন্ট্রি সেম। আগে যা ছিল প্রথম দুটো এন্ট্রি সেম হবে। কোন দুটো এন্ট্রি বল? এই দেখ, এই যে এই এন্ট্রি আর এই এন্ট্রি পুরো সেম হবে। 1 আর 2 সেম। করে ফেল, 1 আর 2 তো সেম। লিখ, আনসারে চলে আয়। লেখ, কি লিখবো? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ। তারপরে 2 নম্বর এন্ট্রি কি হবে বল? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 2 lakhs। 2 কি হবে? এক্স অ্যাকাউন্ট 2 lakhs। তাহলে তাহলে আমার কাছে 2 লাখ টাকার বিল চলে আসলো এক্স এর কাছ থেকে। এবার আমি বিলটা কি করেছি? বিলটা ব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছি। তাহলে বিল যদি ব্যাংকের কাছে পাঠিয়ে দিই, বিল কি তোর কাছে আর আছে? তাহলে বিল যদি তোর কাছে না থাকে তাহলে বিল কি হবে? ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে, তাই তো? বিল তো আমার কাছে নেই, বিল তো আমার কাছে নেই। বিল আমার কাছ থেকে চলে গেছে কার কাছে? ব্যাংকের কাছে। তাহলে বিলটা হয়ে যাবে ক্রেডিট। বিলটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে লিখবো ক্রেডিটে লিখবো টু বিল রিসিভেবল, টু বিলস রিসিভেবল। এবার প্রশ্ন করছি, জাস্ট বুঝবি, বুঝে কারণ তো জার্নাল ক্লিয়ার হবে। ঠিক আছে তো? ব্যাপারটা কি বলছে জানিস তো? আমি ব্যাংকের কাছে বিলটা পাঠিয়েছি বিক্রি করার জন্য নাকি টাকা কালেক্ট করার জন্য? টাকা কালেক্ট করার জন্য। যদি বিক্রি করার জন্য বিল পাঠাতাম তাহলে বিলটা বেচে দিয়েছি, তখন তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তখন তো ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লিখলে কেটে দেবে। কেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লিখে কেটে দেবে? আমি কি বিলটা কি ব্যাংকের কাছে বেচে দিয়েছি? না, ব্যাংকের কাছে পাঠিয়েছি মানে সেন্ড করেছি টাকা কালেক্ট করার জন্য। তা টাকা কালেক্ট করার জন্য বিল পাঠালে তাকে বলে বিল সেন্ড ফর কালেকশন। তাই তো? বিল সেন্ড ফর কালেকশন। তার মানে আমার বিলটা কার কাছে আছে? ব্যাংকের কাছে জমা আছে। তাহলে বিল সেন্ড ফর কালেকশনটা হয়ে যাবে ডেবিট। ঠিক আছে? বিল সেন্ড ফর কালেকশনটা হয়ে যাবে কি? ডেবিট। লেখ, বিল সেন্ড ফর কালেকশনটা ডেবিট লেখ 2 লাখ টাকা। বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট হবে 2 লাখ।
2 লাখ হয়ে গেল। আচ্ছা, এই যে 3 নম্বর এইটা কবে পাঠিয়েছি বলতে পারবি? এমনি আইডিয়া করে বল দেখি। এই যে বিল 2 লাখ টাকার যে বিল ব্যাংকের কাছে পাঠালাম টাকা কালেক্ট করার জন্য, কবে পাঠিয়েছি এই বিলটা? না, 3 মাস পরে কেন? আচ্ছা হ্যাঁ, মানে এইটা যেই দিন আমি এক্সেল থেকে বিল পেয়েছি সেই দিনই পাঠিয়েছি। ঠিক আছে তো? 3 মাস পর তো ব্যাংক টাকাটা কালেক্ট করবে। 3 মাস পর বিলের টাকাটা ব্যাংক কালেক্ট করবে। তো ব্যাংক ধর বিলের টাকা কালেক্ট করবে। ব্যাংক বিলের টাকা কালেক্ট করে কি করবে? ব্যাংক বিলের টাকা কালেক্ট করে আমাকে দিয়ে দেবে। আমাকে দিয়ে দেবে কি? আমাকে আমার বাড়িতে এসে টাকাটা দিয়ে যাবে না। আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলবে। তা আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে তাহলে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কি হবে? বাড়লে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লাইক ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ব্যাংক ফেলে দেয়। তাহলে কি আমি আর টাকাটা যেতে পারবো? তার মানে আমি যে কালেকশনটা ডেবিট করে দিয়েছি, কালেকশনটা এখন কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারলি? এই যে বিল সেন্ড ফর কালেকশন 2 লাখ ডেবিট করেছিলাম কেন? আমি ব্যাংকে 2 লাখ টাকা পাই। তো ব্যাংকে বিল দিয়েছি। তাহলে এখন তো আর 2 লাখ টাকা যেতে পারি না। ব্যাংক তো আমার অ্যাকাউন্ট টাকা ফেলে দিয়েছে। তাহলে বিল সেন্ড ফর কালেকশন কি হয়ে যাবে এখন? ক্রেডিট হয়ে যাবে। লেখ, টু বিল সেন্ড ফর কালেকশন 2 লাখ টাকা। বুঝতে পারছিস ব্যাপারগুলো? বুঝে, বুঝে করতে হবে। টু বিল সেন্ড ফর কালেকশন 2 লাখ টাকা। টু বিল সেন্ড ফর কালেকশন 2 লাখ টাকা। আর একটা এন্ট্রি বাকি ছিল ওকে। কি ছিল বল? আরেকটা এন্ট্রি বল কি ছিল? পর কোশ্চেন পর। এই কাজটা করার জন্য ব্যাংক 50 টাকা চার্জ নিয়েছে। তাহলে ব্যাংক যদি চার্জ নেয় তাহলে বল কোথা থেকে টাকাটা কাটবে, কোথা থেকে বল? ব্যাংকের থেকে কাটবে। তা ব্যাংকের থেকে কাটলে তোর ব্যাংকে যা টাকা আছে তার ব্যালেন্স কি হবে? কমে যাবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স যদি কমে যায় তাহলে ব্যাংক ডেবিট হবে না ক্রেডিট হবে? তাহলে ব্যাংক ক্রেডিট হবে 50 টাকা। ঠিক আছে? তো ব্যাংক তোর থেকে 50 টাকা কাটলো, কেন কাটলো? স্যার, ব্যাংক সার্ভিস দিয়েছে বলে। তাহলে সার্ভিস দিয়েছে বলে তোর থেকে চার্জ কাটলো, এটাকে কি বলে? ব্যাংক চার্জেস। ব্যাংক চার্জেস। আর ব্যাংক চার্জেস আমার কাছে, ফার্মের কাছে কি ইনকাম না এক্সপেন্সেস? তাহলে লিখ ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। বুঝতে পারলি তো? 5 নম্বর এন্ট্রি লিখ ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, লিখ ব্যাংক। দেখ আমি কিন্তু প্রতিটা আমি জার্নাল ফার করছি না, জার্নাল গুলো প্রতিটা পার্ট বাই পার্ট বুঝিয়ে বুঝিয়ে করছি। হ্যাঁ, বুঝে বুঝে করবি। ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। 50 50 এইটা কিন্তু কমপ্লিট হলো। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এবার এখনো পর্যন্ত যা যা করালাম তোর একে মুখার্জির বইয়ে কোন কোন অঙ্কগুলো করতে পারবি? দেখ আমি বলে দিচ্ছি কি কি অঙ্ক হয়ে যাবে। 1-এর অঙ্কটা বাড়িতে করতে পারবি, 2-এর অঙ্কটা বাড়িতে করতে পারবি, ঠিক আছে তো? 3-এর অঙ্কটা বাড়িতে করতে পারবি, ঠিক আছে? 4-এর অঙ্কটা বাড়িতে করতে পারবি। এখন আমাদের 4টে অঙ্ক করতে পারবি। একে মুখার্জির বইতে টোটাল অঙ্ক দিয়ে করে জানিস তো? টোটাল অঙ্ক দিয়ে 9টা। এখন পর্যন্ত 4টে অঙ্ক করে ফেলবে, 9টার মধ্যে 4টে অঙ্ক করে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কার বইতে এন্ট্রি করা শেখালাম? শুধুমাত্র ফার্মের বইতে। ওরা ফার্মের বইতেও এন্ট্রি দেখিয়েছে, আবার এক্সেল বইতেও এন্ট্রি দিয়েছে। এক্সেল বইতে এন্ট্রি শেখাবে না? শেখাবো। ওই যে কটা অঙ্কগুলো বাড়িতে করবি ফার্মের বইতে যে এন্ট্রি করবি, এক্সেল বইতে করার জন্য জায়গা ছেড়ে রাখবি। দেখে মাথাও খাটানোর দরকার নেই। তুই তার মাথা খাটিয়ে দেখে দেখে একবার করে নেবো। দরকার তাহলে তার শিখে তো লাভ নেই। শিখিয়ে দেবো আমি এক্সেল বইতে কি হবে। একটা শেখ, তারপর আমি আজকে এটা করাবো, পরের ক্লাসে আবার এক্সেল বইতে করাবো। ঠিক আছে তো? পরের বইতে এক্সেল বইতে করাবো। ঠিক আছে তো? আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে আসবে। লেখ। নেক্সট কোশ্চেন আসার আগে লেখ ড্রয়ার। তোকে বলছিলাম না বারবার এতক্ষণ ধরে বুঝতে পারলি ড্রয়ার কাকে বলে? বুঝতে পারলি তো? বল ড্রয়ার কাকে বলে? কি বললাম? ড্রয়ার কাকে বলে? ড্রয়ার কাকে বলে কি বলছিলাম? মানে নিজে বুঝে পড়। যে লেখে তাকে বলে ড্রয়ার। ঠিক আছে? লেখ, এটাই লিখবো। লেখ দ্য পার্সন হু ড্র দ্য বিল। লেখ দ্য পার্সন হু ড্র দ্য বিল। দ্য পার্সন হু ড্র দ্য বিল। দ্য পার্সন হু ড্র দ্য বিল, ড্রয়ার। ড্রয়ি কাকে বলে? যার ওপর বিলটা লেখে, তাই তো? লেখ দ্য পার্সন হু অ্যাকসেপ্ট দ্য বিল। দ্য পার্সন হু অ্যাকসেপ্ট দ্য বিল। দ্য পার্সন হু অ্যাকসেপ্ট দ্য বিল। ফুল স্টপ দিয়ে লেখ ড্রয়ি। Drawee is also called Drawee is also called acceptor of bill.
ড্রয়িং ইজ অলসো কল্ড অ্যাকসেপ্টার অফ বিল। ড্রয়িং কি, ড্রয়িংকে কি বলা হয়, বিলের অ্যাকসেপ্ট, বিলটা দেখ যার ওপর বিল লেখে তাকে তো ড্রয়িং বলে। ড্রয়িং হচ্ছে একটা পার্সন যে বিলটা অ্যাকসেপ্ট করে, তাই ড্রয়িং ইজ অল, ড্রয়িংকে আর একটা কি বলা হয়, অ্যাকসেপ্টার, বিলের অ্যাকসেপ্টারও বলা হয় ড্রয়িংকে। ঠিক আছে তো, আচ্ছা ফুল স্টপ। এবার পেই, পেই তো তোকে এইমাত্র লেখালাম। পেই, পেই কি বলতে পারি, পেই কাকে বলে, লিখ দ্য পার্সন অর পার্টি, দ্য পার্সন স্ল্যাশ দিয়ে লিখবি পার্টি, দ্য পার্সন স্ল্যাশ দিয়ে লিখবি পার্টি হু রিসিভ অ্যামাউন্ট অফ বিল, who receive amount of bill, who receive amount of bill on due date, on due date, ঠিক আছে, from DOI। হচ্ছে পেই কাকে বলে, পেই হচ্ছে এমন একজন পার্সন বা এমন একটা পার্টি যে বিলের টাকাটা রিসিভ করবে ডিউ ডেটে, কার থেকে, ডয়, এটাই তো বললাম। দেখ ডয় কখনো কখনো ডয়ারও হতে পারে, যেমন আগে যতগুলো অঙ্ক করালাম, ফার্ম কোনো জায়গায় ডয় হয়েছিল, কোনো জায়গায় সি ডয় হয়েছিল, কোনো জায়গায় ব্যাংক ডয় হয়েছিল, সরি ডয় কি বললাম, পেই। পেই কাকে বলে, ডিউ ডেটে, ডিউ ডেটে ডয়ের কাছে যে টাকা আনতে যাবে তাকে বলে পে, তাকে বলে পে। এবার তোকে যদি একটা কোশ্চেন করি, এর অ্যান্সারটা দেখি কি আসে, অ্যান্সারটা বল, লেখ ডয়ার অ্যান্ড পেই, লেখ ডয়ার অ্যান্ড পেই মে বি দ্য সেম পার্সন, এটা সত্য না মিথ্যা, লেখ ডয়ার, লেখ ডয়ার অ্যান্ড পেই, ডয়ার অ্যান্ড পেই মে বি দ্য, মে বি দ্য সেম পার্সন। ডয়ার আর পেই, ডয়ার আর পেই বলছে এরা সেম পার্সন, হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে, ট্রু। এবার লিখবি ডয়ার অ্যান্ড পেই উইল অলওয়েজ, উইল অলওয়েজ বি দা সেম পার্সন। এখানে বলতে চাইছে ডয়ার আর পেই সব সময় সেম পার্সন হয় না, না না, কখনো 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 হয় না, ঠিক আছে, এটা ফলস হবে। সব সময় সেম পার্সন, কারণ কখনো কখনো দেখ, কখনো কখনো ড্রয়ার পেই হয় না, ঠিক আছে, কখনো কখনো ওই যে যাকে বিলটা পাঠিয়ে দিলাম সে পেই হয়ে, ব্যাংককে পাঠিয়ে দিলাম ব্যাংক পেই হয়ে গেল, সব সময় হয় না। কত নম্বর কোশ্চেন হলো বল এখনো পর্যন্ত, কটা কোশ্চেন হলো, 5 নম্বর অব্দি হয়েছে, মানে 5টা হয়েছে তাই তো। 6 নম্বর লেখ, কি লিখবি, ফার্ম সোল্ড গুডস টু এক্স, লেখ ফার্ম সোল্ড গুডস টু এক্স, দেখ ডিজনার্ড হয়ে যাচ্ছে এটার পর, মানে আরো একটা ফার্ম সোল্ড গুডস টু এক্স, এবার ডিজনার্ড বললো, ফার্ম সোল্ড গুডস টু এক্স, ঠিক আছে, ফর রুপিস 2 lakhs, ফর রুপিস 2 lakhs, মানে ফার্ম এক্স কে গুডস বিক্রি করেছে কত টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে। অ্যান্ড হিজ অ্যাকসেপ্টেন্স, ওই একই কথা, শুধু লাস্টে চেঞ্জ হবে, অ্যান্ড হিজ অ্যাকসেপ্টেন্স, লাইক অ্যান্ড হিজ অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, পেবেল আফটার 3 months, পেবেল আফটার 3 months, তার মানে আমি ফার্ম এক্স কে গুডস বিক্রি করেছি 2 লাখ টাকা দিয়ে, অ্যান্ড হিজ অ্যাকসেপ্টেন্স পেবেল আফটার 3 months, এবং এক্স বলেছে তোমাকে আমি 3 মাস পর টাকা দেবো, অ্যান্ড হিজ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স পেবেল আফটার 3 months, তো আমি কি করেছি, এক্স এর উপর যে একই গল্প, লেটার লিখেছি, লেটার লিখেছি, লিখে এক্স কে দিয়েছি, এক্স সেই লেটারটাকে অ্যাকসেপ্ট করে আবার আমাকে দিয়ে দিয়েছে, আমার কাছে হয়ে গেল বিল রিসিভেবল। ডিউ ডেটে ওই বিলটা নিয়ে আমি এক্স এর কাছে যাবো, এক্স আমাকে টাকা দিয়ে দেবে, দিতেও পারে আবার তাড়িয়েও দিতে পারে, ঠিক আছে, টাকা দিতেও পারে আবার তাড়িয়েও দিতে পারে, টাকা দেবো, ঠিক আছে। তো 3 months হয়ে গেল, ফুল স্টপ দিয়ে লেখ, বিল ওয়াজ ডিসঅনার্ড, বিল ওয়াজ, লেখ বিল ওয়াজ ডিসঅনার্ড, ঠিক আছে,
অন ডিউ ডেট, অন ডিউ ডেট, ডিউ ডেটে আমি চলে গেছি এক্স এর কাছে টাকা চাইতে, এক্স টাকাই দেয়নি, বলেছে টাকা, বলছে টাকা দেবো না, টাকা দেবো না, টাকা দেয়নি এক্স। কি বললাম বুঝতে পারি তো? ডিউ ডেটে এক্স এর কাছে চলে গেছি, বলে টাকা দাও, টাকা দাও, আমি তোমার কাছে 2 লাখ টাকা পাই, বিলটা দেখালাম, টাকা দাও, টাকা দেয়নি, বলে টাকা দেবো না। বলছে টাকা দেবো না, কিছু করার থাকলে করে নাও। বলছে টাকা দেবো না, কিছু করার থাকলে করে নাও, আর যদি বেশি কিছু করে আমি লোকজন নিয়ে আসছি, টাকা দেবো না। কি বললাম বুঝতে পারলি তো? তো এরকম কোশ্চেন বলে, তাহলে কি হলো? তাহলে আমি ওর কাছে গেলাম টাকা চেতে, টাকাই আর পেলাম, টাকাই আর পেলাম না। তার মানে কি আমার টাকাটা, তো তাহলে বিলটা কি হলো? ওটা ডিউ ডেটে গেলাম, বিলটা দিলাম, টাকা চাইলাম, ও টাকা বললো টাকা দেবো না, ও বললো টাকা দেবো, তাহলে বিলটা কি হয়ে গেল তোর কাছে? ডিসঅনার্ড হয়ে গেল। যে স্যার ও যদি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিত তাহলে বিলটা হতো অনার্ড, তখন বলতো বিল অনার্ড, বুঝতে পারলি? মেট মানে অনার্ড, ঠিক আছে? ও যদি টাকাটা দিয়ে দিত তখন হতো বিলটা অনার্ড হয়েছে, ঠিক আছে তো? আর ডিউ ডে তোর কাছে টাকা দিলাম, বলে টাকা দেবো না, ঠিক আছে? টাকা দেবো না, বিল ফিল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, ঠিক আছে? টাকা পয়সা দেবো না, দেবোই না টাকা, কিছু করার থাকলে করে নাও, কিছু করার থাকলে করে নাও, আমি টাকা দেবো। তাহলে এটাকে বলে বিল ডিসঅনার্ড, ঠিক আছে তো? আচ্ছা, এবার লেখ নোটিং চার্জেস, লেখ নোটিং চার্জেস, নোটিং চার্জেস, লেখ নোটিং চার্জেস পেড রুপিস 200। স্যার এটা কি? এবার দেখ, ওর কাছে টাকা চেতে গেলাম, ভালো করে শুনছিস তো? ওর কাছে টাকা চেতে গেলাম, টাকাই দিল না, বিল ফিল ছিঁড়ে টিঁড়ে ফেলে দিল, বিল টিল ছিঁড়ে টিঁড়ে ফেলে দিল। পারলে আমি যে লোক পাঠিয়েছি, আমি যে লোক পাঠিয়েছিলাম, মানে আমি যাইনি, লোক পাঠিয়েছিলাম টাকা আনতে, ও তো টাকা দিলই না, বরঞ্চ যেই লোককে টাকা চেতে পাঠিয়েছিলাম ও বলেছে ওকে মারধর দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওকে মারধর দিয়ে পাঠিয়ে দিয়ে টাকা দেবো না বলে। এবার ও এসে আমাকে বলল যে ওর কাছে টাকা চেতে গেলে, টাকা তো দিলই না, বরঞ্চ মারধর দিয়ে পাঠিয়ে দিল। এবার ওকে নিয়ে আমি চলে গেলাম কোর্টে, মানে ব্যাপারটা ওকে নিয়ে আমি কি করবো? তখন বলে, স্যার মারধর দিলে আপনি কোর্ট কাছে চলে যান, পুলিশের কাছে চলে যান, পুলিশের কাছে নিয়ে যেতে হবে, পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে হবে। তো লাস্ট অব্দি এফআইআর করে কি হবে? পুলিশ আবার ওকে ধরবে, তারপর কোর্ট কাছারি, আমি ডাইরেক্ট অত পুলিশ পুলিশ করার দরকার নেই, ডাইরেক্ট আমি চলে গেলাম, পুলিশে একটা ইনফর্ম করেছি আমি ডাইরেক্ট, মানে এই যে কেস আমি একটা শুনেছি এই ব্যাপারে, এই ব্যাপারে আমি ডাইরেক্ট কোর্টে চলে গেলাম, কেননা আমি কোর্টে যেতে পারি, আমার কাছে কোর্টে যাওয়ার রাইট আছে। কারণ এটা তো চ্যাপ্টার, টপিকটা কি? বিল অফ এক্সচেঞ্জ, এর আইনটা কি ছিল? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ঠিক আছে? তাহলে কেউ যদি টাকা দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি কোর্টে যেতে পারি, আইন আছে, কোর্টে যেতে পারি। তা আমি তার কাছে, আমি এই জন্য এক্স এর কথাটা, এক্স যেহেতু টাকা দেয়নি বরঞ্চ মেরে ধরে পাঠিয়ে দিল, আমি চলে গেলাম কোর্টে। তো কোর্টে ডাইরেক্ট ঢুকতে পারবো। কোর্টে ঢুকতে গেলে কার সাহায্য লাগবে? লয়ার, লয়ারের সাহায্যে ঢুকতে হবে। বিভিন্ন কোর্টের বাইরে দেখবি, দেখবি লয়ার তো থাকে, লয়ারদের অনেক যারা প্র্যাকটিস করে, ল প্র্যাকটিস করে, তাদের লয়ারদের কিছু কিছু লোক থাকে, দেখবি কোর্টের বাইরে দেখবি অনেক থাকে, দেখবি লেখাপড়া করে, দেখবি নোটারির কাজ করে, নোটারি বুঝিস কাকে বলে? নোটারি, নোটারির কাজ করে, দেখবি লেখাপড়ার কাজ করে। কোর্টের বাইরে দেখবি প্রচুর লোক আছে, দেখবি টাইপিং মেশিন নিয়ে বসে থাকে, দেখবি যে কখনো যদি কোর্ট বা কোর্ট চত্বরে যায়, দেখবি কত লোক লেখাপড়ার কাজ করছে, ঠিক আছে? লেখাপড়ার কাজ করছে। তো ডাইরেক্ট আমি লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না, মানে কোর্টে ঢুকতে পারবো না, তো আমাকে লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। দেখলাম কোনো লয়ার আছে, লয়ার ওখানে বসে আছে এবং ওর লোক টাইপিং করছে। এবার আমি তাকে গিয়ে বললাম এই সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো হয়েছে, ঠিক আছে? ও তখন আমি যা যা বললাম আমার কথা সব শুনলো, ঠিক আছে? নোটারি সব শুনলো, শুনে ওইগুলো সব লিখলো, ওইগুলো সব লিখলো, ঠিক আছে? এই যে লিখলো, এবার ওর তো কেস, ও টাকা দিতে বাধ্যই, ও টাকা দেবেই, ওকে ডাকবে, কোর্ট আবার ডাকবে, কেন তুমি টাকা দাও, ঠিক আছে তো? তা এই যে কাজটা যে লিখলো, ও তো আর ফ্রিতে করবে না কাজটা, তাহলে এর জন্য আমাকে কিছু খরচা করতে হবে তো, আমাকে কিছু খরচা করতে হবে। নোটারি খরচা কত করতে হয়েছে আমাকে? এই যে যে লিখলো তাকে 50 টাকা দিতে হবে। তাহলে হিসাব কি বলে বল দেখি? এই 50 টাকা, টাকাটা কে দেবে? আমি দেবো। টাকাটা তো আমাকেই দিতে হবে, কি 50 টাকা কে দেবে? অন্য কেউ এসে দেবে নাকি? 50 টাকা তো আমাকেই দিতে হবে। কিন্তু এই টাকাটা কি দেওয়ার কথা আমার? এই টাকাটা কি আমার দেওয়ার কথা? যদি এক্স যদি সত্যি সত্যি টাকাটা দিয়ে দিত তাহলে আমাকে 50 টাকা দিতে হতো। তাহলে কি মনে হয় এই 50 টাকা আমি কার থেকে নেব? এক্স এর থেকে নেবো। অ্যাকচুয়ালি এই কনসেপ্টে এটাই জড়িয়ে আছে। নোটিং চার্জেস, আমি যদি এখন নোটিং চার্জেস না বলতাম তাহলে বুঝতে পারতে নোটিং চার্জ, নোটিং চার্জ জিনিস তো, নোটারি, নোটারি যে লিখলো তাকে একটা টাকা দিতে হবে, খরচা আছে, নোটিং চার্জেস, বুঝতে পারলি তো? নোটিং চার্জেস জিনিসটা কি? এবার মোটামুটি তুই অঙ্কটা করা আরম্ভ কর প্রথম থেকে, তো কোনো সমস্যা নেই। লেখ ইন দা বুকস অফ, কি হবে? ফার্ম, ফার্মের বইতে এন্ট্রি করছে, কার বইতে এন্ট্রি করছে? ইন দা বুকস অফ ফার্ম।
ঠিক আছে, কার বইতে এন্ট্রি করছি? ফার্মের বইতে এন্ট্রি করছি। লেখ, প্রথমে লেখ 1 নম্বর পয়েন্ট। তো জানিস 1 আর 2 তোকে বলতে হবে না, 1 2 ইজি, 1 2 কমন, 1 2 কমন এন্ট্রি হবে। তাহলে কি লিখবো বল? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কি লিখবো? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 2 লাখ, 2 লাখ। 1 নম্বর এন্ট্রি। 2 নম্বর এন্ট্রি কি হবে বল? 2 নম্বর এন্ট্রি কি হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। কি লিখবো? 2 নম্বর লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। 2 কি হবে? 2 এক্স অ্যাকাউন্ট। কত টাকা? 2 লাখ। 2 লাখ হয়ে গেল। 1 হলো, 2 হলো। ঠিক আছে, তার মানে আমাদের এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এত অব্দি 1 আর 2 এত অব্দি করে ফেললাম। হ্যাঁ, তাহলে ডিউ ডেটে, যেদিন ডিউ ডেট সেই দিন ফার্ম এক্স এর কাছে চলে গেছে টাকা চেতে। ঠিক আছে, ফার্ম বা ফার্মের কোনো প্রতিনিধি এজেন্ট গেছে, তাহলে ওকে তো টাকা দেয়নি, টাকা না দিয়ে ওকে মারধর দিয়ে পাঠিয়ে দিয়েছে, বিল ফিল ছিঁড়ে পাঠিয়ে দিয়েছে। তার মানে কি হলো? বিলটা কি হয়ে গেল? ডিসঅনার্ড। ঠিক আছে, তো বিলটা ব্যাপারটা ভালো করে বুঝবি এবার। বিল ডিসঅনার্ডের এন্ট্রি কি হয়? অনার্ডের এন্ট্রিও শিখেছিস। অনার্ড হলে কি হলো? টাকা পাওয়া গেল। দেখ, অনার্ড হলে কি হয়? অনার্ড হলে যদি বিলটা যদি মিট হতো, আগের অঙ্কটা কি করলাম যে না স্যার, ডিউ ডেটে আমার এজেন্ট এক্স এর কাছে গেছে, এক্স কে বিল দিয়েছে, এক্স টাকা দিয়েছে, এই তো হয়েছিল। এখানে ডিউ ডেটে এক্স কে বিল দিয়েছি, ও টাকা না দিয়ে, টাকা হাফ পে টাকা দেওয়ার জন্য টাকা না দিয়ে মারধর দিয়েছে। টাকার আগের আগের কেসে টাকার বদলে টাকা চেয়েছি, টাকা দিয়েছি। আর এই কেসে টাকার বদলে মার দিয়েছে, মার। বুঝলি? টাকার বদলে মার দিয়েছে, টাকা দেয়নি। টাকা টাকা হবে না, টাকার বদলে মার দিয়েছে। তাহলে এন্ট্রিটা কি হতে পারে বল? ভালো করে বোঝ। বিলটা কি আর ফার্মের কাছে আছে? হ্যাঁ কি না বল? না স্যার, বিল আর ফার্মের কাছে নেই, ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছে। বিল ফার্মের কাছে নেই, তাহলে বিল বাড়ছে না কমছে? বিল কমছে, বিল তোকে 8 হবে। ঠিক আছে, তো বিল তোকে 8 হবে। আছে প্রুফ আছে, কিছু প্রুফ আছে। বিল দেয়, ঠিক আছে, মানে আমি এক্স কে বিল দিয়েছি, আমি এক্স কে বিল দিয়েছি, ও টাকা পয়সা না দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, মারধর দিয়ে টাকা পয়সা না দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, বিল, বিল কোথায়? বিলটা তো আর নেই, বিল ফিল তো ছিঁড়ে ফেলে দিয়েছে, তাই তো? বিল ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার আমার কাছে কিছু প্রুফ আছে, যে প্রুফের উপর বেস করে আমি যেতে পারবো কোর্টে। ঠিক আছে তো? তাহলে কি লিখবো? বিলটা কি হয়ে যাবে? বিল, বিল ক্রেডিট। লেখ টু বিল রিসিভেবল, ক্রেডিট থেকে লেখ টু বিল রিসিভেবল, টু বিল রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, এবার বল, যদি এক্স আমাকে টাকা দিয়ে দিত তাহলে তো সব ঝামেলা মিটেই যেত। আচ্ছা, এখানে দেখ, প্রথম জার্নাল কি করেছিলাম? এক্স অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম, তাই তো? টু বিল টু সেল করেছিলাম, কেননা এক্স কে 2 লাখ টাকার মাল ধারে বিক্রি করেছি বলে। এইবার এক্স এর কাছে টাকা ছিলাম, এক্স বলল আমি এখন টাকা দিতে পারবো না, আমি 3 মাস পর টাকা দেবো। ওর থেকে আমি কি পেয়েছি? এক্স এর থেকে বিল পেয়েছি। যেহেতু এক্স এর থেকে বিল পেয়েছিলাম, তাই আমরা এক্স কে কি করেছিলাম বল? ক্রেডিট। কেন ক্রেডিট করেছিলাম? দেখ না, নর্মাল, আমি সিম্পল কথা এসব পারতে। চেক, আজকে ধর আমি কারোর কাছে 10,000 টাকা পাই, সে যদি আমাকে 10,000 টাকা চেক দেয়, আমি তখন কি করবো? তার ব্যালেন্স বাড়াবো না কমাবো? নর্মাল ব্যাপার। আজকে যদি আমি কারোর কাছে টাকা পাই, 10,000 টাকা পাই, সে যদি আমাকে চেক দেয়, তার ব্যালেন্সটা কি করবো? কমিয়ে দেবো। চেকটা আমি তারপর কোথায় ফেলবো? চেকটা ব্যাংকে ফেলবো। তারপরে জানতে পারলাম যে চেকটা কি হয়ে গেছে? চেকটা বাউন্স হয়ে গেছে। তাহলে তখন আমার কি করা উচিত? চেক বাউন্স হলে কি করবো? স্যার, চেক বাউন্স হলে স্যার আপনি প্রথমে এক্স কে 10,000 টাকা কমিয়ে দিয়েছিলেন। আমি যার কাছে টাকা পেতাম, সে আমাকে 10,000 টাকা চেক দিয়েছিল বলে ওর ব্যালেন্সটা কমিয়ে দিয়েছিল। এখন যেই শুনলাম চেকটা বাউন্স হয়ে গেছে, তাহলে আমার কি করা উচিত? ওর ব্যালেন্সটা বাড়িয়ে দেওয়া উচিত। সিম্পল ব্যাপার। আজকে ধর পড়তে এসে ধর কোনো স্টুডেন্ট ধর আমাকে খামে করে মাইনা দিয়েছে, বুঝেছো? ধর একটা 500 টাকার নোট বেরিয়ে জাল, আমি তো প্রথমে তো টিক মেরে দিয়েছিলাম, ও আমার টাকা দিয়ে দিয়েছে। পরবর্তী সময় যেই দেখলাম নোটটা জাল বেরিয়েছে, তখন আমি ওর ব্যালেন্সটা কি করবো? যে প্রথমে টিক দিয়েছিলাম, টিকটাকে কি করে ক্রস করে দেবো। সিম্পল ব্যাপার। তো ব্যাপারটা বুঝতে পারলি তো? তো এক্স এর থেকে যখন বিল পেয়েছিলাম, তখন এক্স কে ক্রেডিট করেছিলাম, কারণ এই কারণে ক্রেডিট করেছিলাম, এক্স আমার টাকা মিটিয়ে দিল। আমি জানি 3 মাস পর বিলটা নিয়ে যাবো, আমাকে টাকা দিয়ে দেবে। কিন্তু 3 মাস পর যখন ওকে বিলটা নিয়ে গেলাম, ও টাকা দিতে অস্বীকার করলো, ডিনাই করে দিল, টাকা দিল না, টাকা দিল না। তাহলে আমি কি করব? আমি যেহেতু এক্স এর ব্যালেন্স কমিয়ে দিলাম, এখন এক্স এর ব্যালেন্স কি করা হবে? বাড়িয়ে দেওয়া উচিত। বাড়িয়ে দেওয়া হবে, তাহলে এক্স এর ব্যালেন্স বাড়িয়ে দেবো। লেখ ডেবিট, লেখ এক্স অ্যাকাউন্ট ডেবিট লেখ।
এক্স অ্যাকাউন্ট ডেবিট লেখ, কারণটা নিশ্চয়ই বুঝবি, কারণ বুঝবি তাহলে শিখতে পারবি। 2,00,000 টাকা। টু কি হবে? টু বিল রিসিভেবল টু হবে, আগেই বললাম, হ্যাঁ কি না? বুঝেছিস কি বুঝিসনি? বিলটা কেন ক্রেডিট হলো? বিল তো ক্রেডিট হবে, বিল তো তোর কাছে নেই, বিল তো তোর কাছে আর নেই। কত হলো? 2,00,000। তুই একটা জিনিস দেখলি 2 নম্বর এন্ট্রির অপোজিট হয়ে গেছে? দেখলি 2 নম্বর এন্ট্রির অপোজিট হয়ে গেছে? নরমাল ব্যাপার, তুই যদি টাকা পেতি এক্স এর জায়গায় লিখতি ক্যাশ, টাকা পেলে ক্যাশ অ্যাকাউন্ট লিখতি বা ব্যাংক লিখতি, যাই হতো, আচ্ছা ক্যাশ লিখতি, টাকা পেলে ক্যাশ লিখতি, যেহেতু টাকা পেলে তাই কি লিখলি এখানে? এক্স লিখলি। সিম্পল ব্যাপার। এইবার দেখ তাহলে হয়ে গেল। এইবার কি হচ্ছে? এবার কি হচ্ছে? তাহলে আমি এই যে আমার টাকা দিল না বা আমার এজেন্টকে মারধর দিয়ে পাঠিয়ে দিল, তাহলে আমি কি করলাম? আমার এজেন্টকে নিয়ে কোথায় চলে গেলাম? কোর্ট চত্বরে চলে গেলাম, নোটারির কাছে গেলাম, ওখানে লয়ার ছিল, ঠিক আছে, লয়ার ছিল, লয়ারকে সব বললাম। তো লয়ার বললো তোমার কি কি প্রবলেম, কি কি কথা তুমি বলো, আমার নোটারি সব লিখছে, ঠিক আছে। নোটারি সব লিখলো, সমস্ত কথাবার্তা শুনলে, বলছে এবার দেখো তোমার আর কোনো চিন্তা করতে হবে না, যা হওয়ার এবার সব ওর হবে, তোমার সমস্ত কিছু লিগাল আছে, ঠিক আছে। তাহলে এই যে নোটারি যে লিখগুলো, বলছে নোটারিকে তুমি 50 টাকা দিয়ে দাও, নোটারি নোটারির পেমেন্টটা নোটারিকে করে দাও, ঠিক আছে, ওর কাজটা তুমি করে দাও ওকে। তাহলে নোটারিকে আমি কত দিয়ে দিলাম? জেনারেলি কি হয় এই সমস্ত কেসে না, ছোটখাটো বিল হলে না যায় না কেউ কোর্টে, কারণ কোর্ট চত্বরে গেলে অনেক খরচাপাতি হয়, কেউ যায় না। তো এখানে বলেছে আমি তাই বললাম, কোর্ট চত্বরে একটা 5,000 টাকার বিলও কোর্টে যাবে, 5,000 টাকার বিলের জন্য কোর্টে যাবে, 5,000 টাকার বিলের জন্য কোর্টে যাবে? তো কোনদিন কোর্টে যাবে না। আমি বলছি জাস্ট, এরকম টপিক যদি থাকে তখন কি করতে হবে, তোকে গল্পটা বললাম। তো নোটারির জন্য তোকে খরচা করতে হলো 50 টাকা। আচ্ছা বল, আমি কিছুক্ষণ আগেই বললাম, এই খরচাটা কি এক্স করবে নাকি ফার্ম করবে? বল দেখি। ফার্ম করবে। আরে ও এক্স এক্স থোড়াই কোর্টে যাবে না, এক্স তো ওখানে ঘরে বসে বিন্দাস এফএম এ গান শুনছে, তো ভালো, তো ওর ভালো টাকা দিতে পারলো না। কিন্তু এক্স তো জানে না যে ফার্ম বসে বসে কি করছে। সব যাবে, সব নিয়ে আলোচনা করে আমাদের লাভ নেই। সব জানে, দেন মোটামুটি যেইটুকু দরকার ওইগুলো তো লতে আলোচনা করা হয়, ঠিক আছে, জাস্ট একটু যেটুকু দরকার আমি বলছি। তাহলে আমার কথাটা বলতে পারলি তো? এক্স তো দিব্যি বিন্দাস বসে ঘরে টিভি দেখছে, গান শুনছে, ঠিক আছে তো। এইবার তাহলে ও থোড়াই টাকা দেবে? টাকাটা দেবে কে? টাকাটা কিন্তু আমাকে দিতে হবে, এই খরচাটা আমাকে করতে হবে। আমি এই খরচাটা করি, আমার 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 ক্যাশ বা ব্যাংক কমবে, আমার মানি ব্যাগ থেকে টাকাটা বের করে 50 টাকা দেবো, তাহলে আমার কি হলো? ক্যাশ কমে গেল, আমার তো ক্যাশ কমে গেল। তাহলে ক্যাশ কমে গেলে কি হবে বল? ক্যাশ ক্রেডিট হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে আমার খরচাটা হলো, আচ্ছা বল এখানে খরচাটার নাম কি হবে? কি খরচ, কিসের জন্য খরচ হলো 50 টাকা? নোটিং চার্জেস। তাহলে কি হবে জান না? নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লেখ। 4 নম্বর লেখ, নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 50 50 নোটিং চার্জ, আচ্ছা 200 টাকা ছিল না, সরি, 200 200। এইবার কি মনে হয় এই নোটিং চার্জেস এর টাকাটা, এটা কি অ্যাকচুয়ালি আমার দেওয়ার কথা, কার দেওয়ার কথা? এক্স এর দেওয়ার কথা। তাহলে এই টাকাটা আমি এক্স এর থেকে আদায় করবো। তাহলে এক্স এর থেকে যদি 200 টাকা নিই, তাহলে তুই ভাব এক্স অ্যাকাউন্টটা কি করা উচিত, ডেবিট না ক্রেডিট? ভাব দেখি। আমি যদি কারোর কাছ থেকে টাকা পাই, তা আমি যাদের কাছে টাকা পাই তাদেরকে কি বলে? ডেটার্স। তাহলে এই 200 টাকা আমি এক্স এর কাছ থেকে পাই, তাহলে এক্স কে কি করবো? ডেবিট করবো, সিম্পল ব্যাপার। এক্স কে ডেবিট করবো। কি রে, বুঝতে পারলি তো? এক্স এর কাছে টাকাটা নেবো, তাহলে এক্স কে ডেবিট করবো। 5 নম্বর এন্ট্রি লেখ, এক্স অ্যাকাউন্ট ডেবিট। এক্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 200 টাকা। টু কিসের টাকা? কিসের টাকা নেবো? এক্স এর কাছ থেকে কিসের টাকা নেবো? নোটিং চার্জেস এর টাকা লিখো, টু নোটিং চার্জেস, টু নোটিং চার্জেস। 200 টাকা। বুঝতে পারলি? এই 3টে এন্ট্রিকে একবারে একটা এন্ট্রি করা যায়। এটা তোকে বোঝানোর জন্য বললাম পুরো ডিটেইলসে, ঠিক আছে তো? কিন্তু 3টে এন্ট্রিকে একবারে করা যায়। দেখ তুই ভাব, আমি এক্স থেকে কত টাকা পাই বল? নরমালি ভাব, এত ভাবতে হবে 3টে জানুয়ারি থেকে ভাব একবার করে। এক্স থেকে কত টাকা পাই? 2,00,000 টাকা পাই। এক্স থেকে কত টাকা পাই? 2,00,000 টাকা বিলের টাকা আর 200 টাকা ওর জন্য আমাকে 200 টাকা খরচা করতে হলো এক্সট্রা। তাহলে 200 টাকা কোথা থেকে নেব? তাহলে এক্স এর কাছ থেকে কত টাকা পাই? 2,00,000 টাকা। এই 2,00,000 টাকার মধ্যে বিলের টাকা কত? 2,00,000 টাকা বিলের। তাহলে লিখ জার্নাল লিখ এক্স অ্যাকাউন্ট ডেবিট। লিখ এক্স অ্যাকাউন্ট ডেবিট, কম্বাইন জার্নাল লিখ একবারে। এক্স অ্যাকাউন্ট ডেবিট, এক্স এর কাছ থেকে পাই 2,00,000 200, লিখ এক্স অ্যাকাউন্ট ডেবিট 2,00,000।
এই 2,02,000 মধ্যে বিল কত টাকা ছিল? 2,00,000 টাকা। লিখবো টু বিলস রিসিভেবল। কত টাকা? 2,00,000 টাকা। আর এখানে লিখবো কি বলতো? ক্যাশ। এখানে লিখবো ক্যাশ। ক্যাশ কত হবে? 200 টাকা। তো ক্যাশ। কেন দেখ 2,00,000 টাকার মধ্যে 200 টাকা কাকেই দেওয়া হবে? আমি 200 টাকা কোত্থেকে নেবো? কিন্তু ইমিডিয়েটলি টাকাটা তো আমাকেই দিতে হবে। তাই আমার কাছ থেকে ক্যাশ চলে গেছে। লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট 200 টাকা। লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট 200 টাকা। বুঝেছো? টু ক্যাশ অ্যাকাউন্ট 200 টাকা। তাহলে তোর এখান দিয়ে 5 নম্বর এন্ট্রিটা 5 নম্বর অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে তোর। 5 নম্বর এন্ট্রির সঙ্গে সঙ্গে হয়ে যাবে 5 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটাও তো হয়ে যাবে। সবই মানে মোটামুটি পারাপার করে সব হতেই থাকবে। সমস্যা নেই। 200 টাকা। তাহলে আজকে এ কটাই অঙ্ক থাকলো। ঠিক আছে তো? আজকে এ কটা অঙ্ক থাকলো। বইয়ের 5টা করতে পারে। শুধু কার বইতে এন্ট্রি গুলো করবি? সব ফার্মের বইতে এন্ট্রি। ফার্মের বইতে মানে ফার্ম কোশ্চেনে ফার্ম লিখে নি। কোশ্চেনে কি লিখে জানিস? কোশ্চেনে যে কোনো একটা অঙ্ক যদি বলি বইতে, যেমন বলেছে যে সায়ন সোল্ড গুড, মানে তুই সবসময় যে বেচছে তার বইতে এন্ট্রি। ঠিক আছে? যে কিনছে তার বইতে, যে বেচছে তার বইতে। আমরা পরের দিন শেখাবো যে কিনছে তার বইতে এন্ট্রি এগুলো শেখাবো।